যারা নামের পাশে রোল অ্যাড করেননি রোল অ্যাড করে আসেন। আর নামের পাশে রোল অ্যাড করে কোন জায়গায় থেকে? রিনেম মিটিং অপশনে যান। মিটিং থেকে বের হন, গিয়ে প্রোফাইলে গেলে পাবেন। পার্টিসিপেন্টস এর মধ্যে আপনার ছবির উপর ক্লিক করলেও পাবেন, রিনেম অপশনে গিয়ে সেখান থেকে চেঞ্জ করেন। ভাইয়া রুল কোথায় পাবো? রুলটা তো জানি না, আমার তো রেজিস্ট্রেশন নাম্বার আছে জাস্ট। রেজিস্ট্রেশন নাম্বার পাশেই রোল থাকে। আচ্ছা আচ্ছা। থ্যাংক রেজিস্ট্রেশন ইউ। নাম্বারটা বলেন তো কত আপনার? দাঁড়ান, আমি কাগজটা বের করে রেজিস্ট্রেশন নাম্বারটা বলতেছি। আচ্ছা। একটু wait। আপনারা সবাই কাইন্ডলি আপনাদের ইমেল গুলো প্রপারলি চেক করবেন। আচ্ছা, আমারও রেজিস্ট্রেশন নাম্বার পাইছি কিন্তু রোল নাম্বার তো পাইনি। রেজিস্ট্রেশন নাম্বার কত? 960503। 960503, আলী হোসেন। হ্যাঁ। আপনার রোল নাম্বার হলো 1191। 1191। জি। ওকে। হ্যাঁ ভাই, আমার রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে 9029899। 902 989। 989। সাকিব আহমেদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1388। 1388 না? হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো। জি বলেন। জি ভাই, আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 960640। এক মিনিট। বলেন এখন। 960640। ফুয়াদ। হ্যাঁ ফুয়াদ। 1284। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, জি বলেন। আমার ওই যে নাম আর হচ্ছে ইয়াটা, ফোন নাম্বারটা ভুল দিয়েছিলেন, ওটাকে আপডেট করছিলেন? ওটা মামুন ভাইকে বলেন, মামুন ভাই করে দিবে। মামুন ভাইকে বলতে হবে, না হলে আইসিএবিতে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল আমার। বলেন। তো এখানে কি প্রেজেন্টে কাউন্ট করা হবে নাকি? প্রেজেন্ট অটোমেটিক হবে, আপনার রোল নাম্বার অ্যাড থাকলে অটোমেটিক হবে। ভাইয়া এই যে শুক্রবারে আমাদের ক্লাস কি মানে সকালে হবে? সকাল 9টায় বিজনেস, বিজনেস ফাইন্যান্স সম্ভবত। বিজনেস ফাইন্যান্স শুক্রবারে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত না? হ্যাঁ। থ্যাংক ইউ। আপনারা গ্রুপে জয়েন হন নাই সবাই? হ্যাঁ গ্রুপে তো জয়েন হয়েছে, অফিসিয়াল গ্রুপে জয়েন হয়েছিলাম। আচ্ছা। ওখানে লিঙ্ক দিয়ে দিবে, মেইলও তো যাবে, লিঙ্কও দিয়ে দিবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমার ওই একটু ব্যস্ততার কারণে এই মানে ক্লাস রোলটা দেখতে পারিনি। এর আগে আমি ম্যানেজমেন্টের, এর আগে এনরোলমেন্ট ছিল এর আগের ব্যাচে। রোল কি 21 ওইটাই বেসে। আছে বহাল না চেঞ্জ হয়েছে? আপনি 21 বেসে ক্লাস করছেন? জি, ওইটা শুধু ম্যানেজমেন্টটা ছিল, ও, ম্যানেজমেন্ট। এইবার অ্যাকাউন্টিং নিছেন? এবার অ্যাকাউন্টিং আর ট্যাক্স নিছি। রোল পাল্টিছে, রোল পাল্টাই যাবে। তো এখন এই রোলটা আমি হয়তো মেসেজ করছে, মেইল পাইছি, কিন্তু আমি দেখতে পারিনি। এখন আজকের এই ক্লাসে কি রোলটা বলা লাগবে না শুধু অ্যাটেন্ড করলেও হবে? রোল থাকলে আপনার ওই অ্যাটেন্ডেন্স এক্সেল শিট, মানে জুমে জয়েন থাকলেন কতক্ষণ, মানে ক্লাসের মধ্যে কতক্ষণ আছেন সেটা অটোমেটিক ওখানে শো করবে। ও আসসালামু মানে আলাইকুম ভাইয়া। মানে রোল না বললেও সমস্যা নাই? রোল না বললে বলতে আপনি অ্যাটেন্ডেন্সটা পাবেন না আজকের এইটাই। ভাইয়া ও, একটা প্রশ্ন ছিল। রোলটা তো হ্যাঁ আমি বলেন। বলতে পারতেছি না তো কি। রেজিস্ট্রেশন নাম্বার কত আপনার?
রেজিস্ট্রেশন নাম্বার একটু দেখে বলতে হবে আমি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আর কি রেজিস্ট্রেশনটা যে নামে হয়েছে, আইডির নাম যদি অন্যটা দেওয়া থাকে তাহলে কি কোনো সমস্যা আছে? জুম না আইডির নাম। না না, নামে সমস্যা নেই, কিন্তু আপনার ওই যে রোল নম্বরটা তো থাকতে হবে, কারণ নাম হ্যাঁ। তো একজন মানে এক নাম অনেকদের থাকতে পারে, কিন্তু রোল নম্বর তো আলাদা, রোল থাকলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া, মানে ক্লাস শেষে কি আমি জানতে পারবো যে মানে আমার অ্যাবসেন্ট আসছে না প্রেজেন্ট আসছে? না, এটা জানার উপায় নাই, আবার এটা মিসও যাবে না আপনার, এটা জুম থেকে অটোমেটিক। আপনি মনে করেন ক্লাস যদি 1 ঘন্টা হয়, আপনি 50 মিনিট থাকলে মানে শো করবে যে আপনি ক্লাসে 50 মিনিট ছিলেন। আপনি যদি হ্যাঁ 10 মিনিট আমার থাকেন, সেটা শো করবে 10 মিনিট ছিলেন। ক্লাসটা কখন শুরু হবে ভাইয়া? স্যারই তো আসেনি এখনো, সেটা তো আমি বলতে পারলাম না, আমিও তো স্টুডেন্ট। রেজিস্ট্রেশন নাম্বার 903302। 1 মিনিট। 90 3302। ডাবল দেন থ্রি হ্যাঁ, 02। 02। রাফিন হোসেন নিবির। হ্যাঁ, 1505। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার দেখা যাচ্ছে রোল নাম্বার শো করতেছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার শো করতেছে না। উম, কি করবো আমি? আর রেজিস্ট্রেশন নাম্বার শো না করলে, আপনি যেখানে ভর্তি হয়েছেন ওখানে কল দিলেই নিতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওটা শো না করলে অসুবিধা নাই, মানে আপনার এটা তো লাগবে শুধু পরীক্ষা দেওয়ার সময়, তাছাড়া লাগবে না। হ্যালো ভাইয়া। ভাইয়া অ্যাটেন্ডেন্স জি। চেক তো হবে রোল নাম্বার অনুযায়ী, তাই না? রেজিস্ট্রেশন নাম্বার তো দরকার নেই অ্যাটেন্ডেন্সের জন্য। না না, রোল নাম্বার থাকলেই হবে। হ্যালো। হ্যালো ভাইয়া, আমি একটু রেজিস্ট্রেশন নাম্বারটা বলতাম, আর একটু রোল নাম্বারটা যদি বলে দিতেন। স্যার চলে এসছে মনে হয়। হ্যালো। 960292। কি আপনার কি রোল নাম্বার লাগবে? হ্যালো। জি বলেন, রোল নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন। 960292। এমডি সোহাগ হোসেন। একটু রোল নাম্বারটা যদি কাইন্ডলি বলতেন। 1239। 1239 রোল নাম্বার না? 1239। জি আচ্ছা। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, সবাই চুপ করি, একটু স্যার চলে এসছে। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। Can you hear me? আসসালামু ইয়েস আলাইকুম স্যার। স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Okay. Okay, fine. So, thank you everyone for attending the class. As a part of my introduction, myself Rajiv Kumar Shah, FCA. So, আমি এখানে আইসিএবি তে ক্লাস নেই 2017 সাল থেকে, অ্যাকাউন্টিং এ নিচ্ছি। Hello, can you hear me? ইয়েস স্যার। ইয়েস স্যার। যারা শব্দ করতেছে প্লিজ মিউটেড, হ্যাঁ প্লিজ মিউট ইউরসেলফ। ব্যবসায়ী কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকবে। ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ঐশী, নৈতিকতা ও সামাজিক ব্যবসাকে বিবেচনা করতে হয়। ব্যবসার সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। হ্যালো, হু ইজ টকিং? ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাথে ঝুঁকি সম্পর্ক। Okay, so can you hear me? ইয়েস Yes, স্যার। sir. Okay, good. So আমি অলরেডি আমার ইন্ট্রোডাকশন দিয়েছি। আমি অ্যাকাউন্টিং ক্লাস নিব আপনাদের। হোপফুলি আমার সাথে আরেকজন টিচার নেবে। সো আপনার কি আরেকজন টিচারের নাম্বার বা নেম পেয়েছেন? হ্যালো, or this is the first class? না স্যার, আজকে এটা ফার্স্ট স্যার ক্লাস। আমরা আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আমরা রাজীব নামের একজনের স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আরে নামি Now can রাজীব। you see my screen?
Yes, sir. Yes, Yes, sir. sir. You can see Yes, the sir, sir. Right now we are seeing. Okay, good. Okay, so before starting the class, I just want to share something with you, especially regarding the courses, regarding the classes. So first of all, I want to know whether the classes should be held in, I mean, what should be the language, whether it should be English or whether it should be Bengali or it should be mixed, হ্যাঁ? So এটা আমি সব ক্লাসে শুরুতেই সব স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি। ইটস অনলি বিকজ অফ ইউর কমফোর্ট, বিকজ স্টুডেন্টরা যদি কমফোর্ট না পায় ক্লাসে, সো আইডিয়ালি ক্লাস ভালো হবে না। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ জিজ্ঞেস করি যে আপনাদের প্রেফারেন্সটা কি, সো হোয়াট ইজ ইউর প্রেফারেন্স, আপনার কি মিক্সড হলে you want- ভালো হয়। ভালো হয়। Okay, স্যার nice. আমরা হলে ভালো হয় স্যার। স্যার মামা Okay, nice. যাবেন? স্যার বাংলা হলে টার্ফের সামনে, টার্ফ সুবিধা হবে রেল গেটের এইদিকে। Okay, I understood. So এই যে the বামে I খেলা think করে, it should be ফুটবল mixed. ফুটবল খেলে। বাংলা হলে ভালো হয়। Yeah, so হ্যাঁ Bangla hole balo hoy, I understand, but the problem is that our books, if you see accounting books, all accounting books, it's not only the ICB books, শুধু ICB book না, যত অ্যাকাউন্টিং বই আছে আপনাদের জন্য যেটা অ্যাপ্লিকেবল, ইটস রিটেন ইন ইংলিশ। সো আমরা যদি ইংলিশ যদি না বুঝি বা না পড়ি বা ইংলিশ যদি আমরা বুঝতে না চাই, সেক্ষেত্রে কিন্তু আপনারাই প্রবলেমে পড়বেন। সো দ্যাটস ওয়াই আমাদের যেহেতু বইটা ইংরেজিতে, আমাদের পড়তে হবে ইংরেজিতে। সো দ্যাট ইজ ওয়ান। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ আমাদেরকে, যদিও আমি কাউকে জিজ্ঞেস করবো না, বা আই উইল নেভার আস্ক এনিবডি that you should respond in the class in English, but আমাদেরকে ইংরেজিতে যে টার্মিনোলজি গুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে খুবই ইউজ টু হতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা ক্লাস করতে প্রবলেম ফেস করব। এনিওয়ে, সো আরেকটা বিষয় হচ্ছে যে আই হোপ যে এখানে যারা আছে তারা সবাই ম্যাক্সিমামই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে, দ্যাট মিনস বিজনেস ব্যাকগ্রাউন্ডের। তারপরও যদি কোনো এই ক্লাসে কেউ থেকে থাকে যারা নাকি নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের, মেবি তার হয়তো বা সে সায়েন্স থেকে আসছে, অথবা তার যে কোনো ব্যাকগ্রাউন্ড হইতে পারে আদার দেন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। সো এই ক্ষেত্রে যদি কেউ থেকে থাকে, সো কাইন্ডলি হয়তো বা আপনাদের একটু প্রবলেম হবে, বিকজ অ্যাকাউন্টিং যেহেতু কনসেপচুয়ালি আপনার আগে থেকে কোনো নলেজ বা একটু কম নলেজ আছে, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আপনারা বোঝার চেষ্টা করা। দেন অফকোর্স ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ইউ ক্যান রেজ ইউর কোশ্চেন, নো প্রবলেম। আমি সব ক্লাসে সব সময় এটা বলে থাকি যে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, নট অনলি যাদের অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড ছিল না তারাই না, এবং যাদের অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছে তাদেরও কোনো ধরনের কোনো বুঝতে সমস্যা হচ্ছে, কোনো টার্মিনোলজি, সেটা ইংরেজি টার্মিনোলজি, বাট আপনারা হয়তো বাংলাতে কোনো কিছু একটা পড়ে আসছেন যেটা নাকি ম্যাচ করতে কষ্ট হচ্ছে। সো আই অলওয়েজ রিকোয়েস্ট যে আপনারা আপনাদের ভয়েস রেজ করবেন যে স্যার এটা কি বাংলাতে এরকম ছিল কিনা, বা বাংলাতে এটা এরকম ছিল, ইংরেজিতে এটা বর্তমানে এরকম। সো এটা বললে অফকোর্স ইউ ক্যান রেজ ইউর পয়েন্ট। হ্যাঁ, সো দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা যেই অ্যাকাউন্টিং যেটা স্টাডি করি, অ্যাকাউন্টিং বুকস যেটা স্টাডি করি, এটা ইটস বেসিক্যালি বেসড ইন ইউকে। আমরা ইউকে বা আইসিডব্লিউ যেটা আমরা বলি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড এন্ড ওয়েলস। সো ওই বেসিসে বেসিক্যালি যেটা ফলো করা, এটা আমেরিকান স্ট্যান্ডার্ড না, এটা যেটা আমরা বলি যে আইএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, সেখান থেকে এই টার্মিনোলজি গুলো ইউজ করা। বাট আমেরিকান যদি আপনি বই পুস্তক পড়েন, সেখানে কিন্তু আমেরিকার বই পুস্তকের টার্মিনোলজি গুলো একটু ডিফারেন্ট। সো ওইগুলোর সাথে হয়তো বা একটু আপনাদের গ্যাপ থাকতে পারে, বাট whatever the terminology, the theoretical concept is same, is in every cases. হ্যাঁ, যত কেসই আপনি বলেন না কেন, সব ক্ষেত্রেই কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্টটা অ্যাকাউন্টিং এর সেম। ওকে, সো আমি রিকোয়েস্ট করবো যদি কোনো কোয়েরিজ থাকে, কোশ্চেন থেকে, প্লিজ রেজ ইউর ভয়েস, এবং সবসময় খেয়াল করবেন যে আপনারা কোশ্চেন করার ক্ষেত্রে যেটা খেয়াল করবেন যে relevant questions kina. So whether it is relevant with the topic, whether it is irrelevant with the topic. So if it is irrelevant, I would request যে এটা avoid করবেন question করা, যেটা irrelevant, যেটা relevant, of course you can raise your question. Okay, is it okay to everyone? Yes, sir. Yes, sir. Okay, sir. Okay, nice.
সো আমি আর একটু ডিটেলসে ক্লাসে যাওয়ার আগে আপনাদের বর্তমান ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝে নিই, যে আপনারা সবাই প্রি আর্টিকেল স্টুডেন্ট, রাইট? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, ওয়ান সো অফ অফার সরি, ওয়ান অফ অফার মানে ওই যারা চাকরি করে আর কি। ওকে ওকে, নাইস নাইস, দ্যাটস নাইস। স্যার তো যারা চাকরি করে ওনাদের মধ্যেও আছেন অনেকে, রাইট? হ্যাঁ আমি আছি। ওকে, এনিওয়ান এনিওয়ান আদার দেন হিম? স্যার আমি আছি। জি স্যার, আমিও আছি। ওকে, নাইস। আমি আছি। আচ্ছা স্যার, এখানে সেভারাল স্টুডেন্ট আছে যারা আসলে বাইরে জব ওকে করে এবং তারাই হচ্ছে বেসিক্যালি এখানে জয়েন করছে। ওকে, নাইস নাইস, দ্যাটস নাইস। আচ্ছা, আপনারা সবাই একটু কাইন্ডলি একটু মিউট থাকেন। সো ইফ আই আস্ক এনি কোশ্চেন দেন ইউ ক্যান প্লিজ আনমিউট, আদারওয়াইজ নট। ওকে, ওকে স্যার। থ্যাংক ইউ। ওকে, সো সবার কাছে আশা করি বই আছে। বই নাই এরকম কি কেউ আছে? বই পাওয়া যায় না। আছি স্যার, বই নাই মানে স্যার হ্যান্ড কপি নাই আর কি, হার্ড কপি নাই। ঠিক আছে। ওকে, সো আমরা এখানে বেসিক্যালি শুরু করব হচ্ছে আমাদের বইয়ের চ্যাপ্টার নাম্বার 8 থেকে। হ্যাঁ, চ্যাপ্টার নাম্বার 8। সো চ্যাপ্টার নাম্বার 7 পর্যন্ত আপনাদের যে আরেকজন টিচার থাকবেন উনি চ্যাপ্টার নাম্বার 7 থেকে পড়াবেন, আর আমি শুরু করব চ্যাপ্টার নাম্বার 8। হ্যাঁ, সো চ্যাপ্টার নাম্বার 8 এর যেই টপিকটা সেটা হচ্ছে ইরিকভারেবল ডেটস অ্যান্ড দি অ্যালাউন্সেস ফর রিসিভেবলস, অথবা অ্যালাউন্স ফর রিসিভেবল। সো আমি বিফোর গোয়িং টু দ্য মেইন টপিক, আই মিন দি ইরিকভারেবল ডেটস, এটা যাওয়ার আগে আমি একটা কনসেপ্ট আগে আপনাদের কাছ থেকে বুঝতে চাই। যদি আপনাদের কোনো আইডিয়া থাকে দেন ডেফিনেটলি ইউ ক্যান রেইজ। যদি আমরা কারো কাছে কোনো বাকিতে সেল করি, লেটস সে ইউ আর এ সেলার, আপনি একজন বিক্রেতা, সো আপনার কাজ কি বিক্রি করা। সো যদি আপনার বাকিতে বিক্রি করেন, সো দ্যাট ইজ কল্ড সেল অন ক্রেডিট। তাহলে অ্যাকাউন্টিং জার্নাল এন্ট্রি বা অ্যাকাউন্টিং রিকগনিশনটা কি হয়? হ্যাঁ, সো আমরা সবাই জানি যে অ্যাকাউন্টিং স্টার্ট কোথা থেকে হয়। অ্যাকাউন্টিং স্টার্ট হয় বেসিক্যালি ট্রানজেকশন আইডেন্টিফিকেশন থেকে। হ্যাঁ, সো ট্রানজেকশন আইডেন্টিফিকেশনটা কি? যে একটা ইভেন্ট, কোন একটা ঘটনা ঘটলো আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, সো দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু ডু, এই ইভেন্ট কি ট্রানজেকশন কিনা, এটা ট্রানজেকশন কিনা। সো ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, যে এটা ট্রানজেকশন, দেন আপনাকে ট্রানজেকশনটা প্রাইমারিলি আপনার বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করা হয় জার্নাল এন্ট্রির মাধ্যমে। হ্যাঁ, সো আমরা বাংলাতে অনেক সময় হয়তো পড়ে আসেন জাবেদা। হ্যাঁ, সো জাবেদা ইজ এ জার্নাল এন্ট্রি। সো জার্নাল এন্ট্রি ইজ এ সোর্স। আপনার যত অ্যাকাউন্টিং কিছু আপনারা দেখতে পাচ্ছেন, মেবি একটা সুন্দর নাইস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আপনারা পিকচার দেখতে পাচ্ছেন। সো দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড পিকচার ইজ অলসো ইজ দ্য অরিজিনেটেড ফ্রম দি জার্নাল এন্ট্রি। হ্যাঁ, সো এইটাও কিন্তু জার্নাল এন্ট্রি থেকে অরিজিনেট হয়েছে। তাহলে এখন আমাদের কাজ কি, যে প্রথম অ্যাকাউন্টিং একটা সেল অন ক্রেডিট করলাম, দিস ইজ সেল অন ক্রেডিট। সো সেল অন ক্রেডিট মিনস ইটস অ্যান অ্যাকাউন্টিং ট্রানজাকশন। সো অ্যাকাউন্টিং ট্রানজাকশন লেটস সে 10,000 টাকা। সো দিস 10,000 টাকা আমি যে বাকিতে বিক্রি করেছি, এটা একটা ট্রানজাকশন। তাহলে প্রথম জার্নাল এন্ট্রি কি? আমি বাকিতে বিক্রি করলে, এনিওয়ান? Accounts payable, অ্যাকাউন্ট account রিসিভেবল ডেবিট account সেলস অন receivable, credit, no, no, Account sales revenue, receivable debit. Account receivable and sales. Right. So sales is a credit account and accounts receivable is a debit account. So now the next topic. Next topic কি? Irrecoverable debt expense বা irrecoverable debts. Irrecoverable debts কখন আসে? যদি আপনি যার কাছে বিক্রি করেছেন তার কাছে টাকা পাওয়া, মানে দ্যাট মিনস অ্যাকাউন্টস রিসিভেবল যদি হয়, বাকিতে বিক্রি করেন, তাহলেই ইরিকভারেবল ডেটস এর কোশ্চেন আসবে। আপনার বিজনেস যদি এরকম হয় যে ইউ অনলি সেল অন ক্যাশ
then there is no question on irrecoverable debt. কেন? বিকজ ক্যাশ সেলস এর সাথে ইরিকভারেবল ডেটস, যেটা আমরা ইরিকভারেবল ডেটস বাংলাতে যেটা বলি অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা মানে যে টাকাটা আপনি কাস্টমারের কাছে পাচ্ছেন না। সো কাস্টমারের কাছে যদি আপনি ক্যাশে বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু না পাওয়ার কোনো ধরনের কোনো কোশ্চেন নাই। সো দিস ইজ নাম্বার ওয়ান, এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। সো আমরা বাকিতে বিক্রি করা মানেই যে ইরিকভারেবল ডেট হবে তা নয়, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। যদি আপনি এই টাকাটা পেয়ে যান, ওকে, সো সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ইরিকভারেবল ডেটস এর কোনো কোশ্চেন নাই। সো লেটস আপনার টাকাটা পেয়ে গেলেন, সো ক্যাশে অথবা ব্যাংকে টাকাটা আপনার ঢুকলো, সো অ্যাকাউন্ট ইজ ডেবিট and then accounts receivable is credit. So there is no doubt because এই accounts receivable টা কি আমরা যেটা জানি দেনাদার, বাংলাতে বলি দেনাদার। দেনাদার ইজ এ ফর্ম অফ কারেন্ট অ্যাসেটস বা অ্যাসেটস। এটা টাকাটা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনার দেনাদার কমে যাবে। দ্যাট মিনস আপনি এই টাকাটা পাইতেন, উনি আর টাকা দিয়ে দিছে যেহেতু আর কাছে পাবেন না। Now the question is, if the scenario is different, let's say আপনি যার কাছে বিক্রি করেছেন, let's say বিক্রি করেছেন জানুয়ারির 1 তারিখ, okay, so now after 1 year you came to know, আপনি জানতে পারলেন যে যার কাছে আপনি বিক্রি করেছেন হঠাৎ করে উনি ব্যাংকক্রাফট হয়ে গেছে। সো ব্যাংকক্রাফট মিন্স ওনার কাছে আসলে যথেষ্ট পরিমাণ টাকা নাই, উনি আপনাকে পেমেন্ট করতে পারবে না। ওকে, সো যদি এরকম ডিসিশন হয় যে কোনো কারণে যে সে আপনার টাকাটা না পাওয়ার সম্ভাবনা 100%, আমি আবারও শব্দটা বলছি 100%, যদি আপনি কনফার্ম হয়ে যান যে এই ডেট ইজ নট এক্সপেক্টেড টু বি পেইড, দ্যাট মিনস এই টাকাটা আপনি আর পাবেনই না, তখনই এটা হয়ে যাবে ইরিকভারেবল ডেট। হ্যাঁ, সো দুইটা স্যার প্রবাবিলিটিস এটাকে আছে। তো আমরা ব্যাড ডেটও বলতে পারি, তাই না? রাইট, গুড, ইটস এ ব্যাড ডেট। সো নাও দ্য কোশ্চেন হচ্ছে ইরিকভারেবল ডেট আসলে ইটস এন এক্সপেন্স বা ব্যাড ডেট এক্সপেন্স, ইটস এন এক্সপেন্স। বাট দুইটা সিনারিও আমাদের প্র্যাকটিক্যালি হয়। আমি দুইটা সিনারিও প্র্যাকটিক্যালি কেন বলছি, একটা সিনারিও হয় যে আপনি তার কাছ থেকে টাকা পাবেন না, নাও ইউ আর 100% শিওর যে ইউ আর নট গেটিং দিস মানি ফ্রম দি কাস্টমার। সো যদি সেটা হয় তাহলে এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হচ্ছে একরকম। ওকে, এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হচ্ছে একরকম। যদি এরকম হয় যে না, নট 100%, ইটস এ 50% প্রবাবিলিটি, 50-50 প্রবাবিলিটি, 50% পাইতেও পারেন, 50% নাও হতে পারেন, অথবা আমি বলবো 75% পাইতেও পারেন, 70 নাও পাইতে পারেন। সো ইফ দেয়ার ইজ সাচ কাইন্ড অফ প্রবাবিলিটি দেন এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট একটু ডিফারেন্ট। সো যদি 100% হয় তাহলে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি? তাহলে হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হচ্ছে রাইটিং অফ। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। যদি এরকম প্রবাবিলিটি থাকে দেন ইটস কল্ড, আমি অ্যালাউন্স মেথড, এটা আমরা রাইটিং অফ মেথড অ্যাকাউন্টিং করব, আর এটা কি অ্যালাউন্স মেথড অ্যাকাউন্টিং করব। সো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? স্যার স্যার রাইটিং অফ মেথডটা আরেকবার একটু বলেন, বুঝিনি। হ্যাঁ, রাইটিং অফ মেথডটা যদি ইফ ইউ আর কোয়াইট শিওর, ইউ আর 100% শিওর যে আপনি তার কাছ থেকে আর টাকা পাচ্ছেন না, সো দেন ইউ শুড ফলো রাইট অফ মেথড। জি স্যার, জি বুঝছি। ওকে, অথবা আমি আদার ওয়ে রাউন্ড আই ক্যান সে, যদি আপনি যতটুকু রিসিভেবল ছিল, রিসিভেবলের মধ্যে হোয়াট এভার মেবি 100% হইতে পারে অথবা 50% হইতে পারে, 50% অ্যামাউন্ট আপনি 100% শিওর হয়ে গেছেন পাবেন না, সেক্ষেত্রে যতটুকু পোর্শন পাবেন না ততটুকু রাইট অফ হবে। এম আই ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে যদি রাইট অফ হয় তাহলে অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি? রাইট অফ হলে অ্যাকাউন্টিং এন্ট্রিটা হয় এরকম, ইরিকভারেবল ডেট এক্সপেন্স, অথবা আপনি একজন বলেছিলেন যে ব্যাড ডেট এক্সপেন্স,
ডেবিট যতটুকু হবে, ওকে, এন্ড দেন অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। Am I clear? Yes, sir. Okay. So now accounts receivable credit, what does it mean actually? Accounts receivable credit মানে হচ্ছে যে আপনার ট্রেড রিসিভেবল ব্যালেন্সে যেই টাকাটা ছিল, অফকোর্স ইট ওয়াজ ডেবিট, অফকোর্স ইট ওয়াজ ডেবিট যখন আপনি রেকর্ড করেছেন, রাইট অফ করার সাথে সাথে ওই অ্যাকাউন্টস রিসিভেবলের টাকায় ব্যালেন্স কিছু থাকবে না। Am I clear? দ্যাট মিনস ব্যালেন্স থাকবে না বলতে কি, আপনি অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স ছিল কথা 15,000 টাকা, নাও ইউ হ্যাভ রিটেন অফ 10,000 টাকা। সো তাহলে আপনি অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স এখন কত টাকা হবে? 5,000। 5,000 টাকা, রাইট। যদি অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স 10,000 টাকা থাকে এবং আপনি রাইট অফ 10,000 টাকা করেছেন, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স কত থাকবে? 0। Am I clear? স্যার বিষয়টা যদি স্যার আরেকবার স্যার বুঝিয়ে বলতে ভালো আরেকবার হতো। স্যার একটু কোনটা আরেকবার বলেন? এই যে স্যার 10,000 টাকা 5,000 টাকা স্যার বিষয়টা স্যার কি হবে স্যার? ওকে, জার্নাল এন্ট্রি ইজ ক্লিয়ার? হ্যাঁ স্যার জার্নাল এন্ট্রি ক্লিয়ার হয়েছে স্যার। ওকে, সো আই সেই যে যদি আপনার অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স আপনার 15,000 টাকা থাকে, আপনি সেল করেছেন 15,000 টাকা, ওকে, এখন আপনার 15,000 টাকার মধ্যে আপনি নিশ্চিত হয়েছেন যে 10,000 টাকা আর কখনোই পেমেন্ট হবে না, তাইলে আপনি জার্নাল এন্ট্রি কত টাকা দিবেন? 10,000 টাকার। তাহলে 10,000 টাকা জার্নাল এন্ট্রি কি হবে? ইররিকভারেবল ডেট এক্সপেন্স বা ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট 10,000 টাকা এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 10,000 টাকা। ক্লিয়ার? এখন যদি আপনার অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্সে 15,000 টাকা ডেবিট ব্যালেন্স থাকে, তাহলে এখন ক্রেডিট হয়ে গেছে 10,000, তাহলে ব্যালেন্স থাকবে কত? 5,000 টাকা। 5,000 টাকা, রাইট। যদি অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স 10,000 টাকা থাকে, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স হবে 0। জি স্যার। Am I clear? Yes, sir. Yes, sir. So writing of স্যার এই means what? 5,000 টাকা অথবা 0 টাকা এটা হচ্ছে আমার জার্নাল এন্ট্রি দেওয়ার পরে যে ব্যালেন্সটা থাকতেছে সেইটা। Right, right. So now the question is, আমি রাইট অফ করার পর এটার ইম্প্যাক্টটা কি? হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট? সো দেখেন, একটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হয়েছে, দ্যাটস ফাইন, বিকজ ডেবিট ছিল, এটা ক্রেডিট হয়ে গেছে। একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট হচ্ছে আমার এই ইরিকভারেবল ডেটটা একটা এক্সপেন্স হয়ে গেছে, রাইট? জি স্যার। Yes or no? Yes, sir. So Yes, then sir. expense should be charged, right? এটা আমাকে কিন্তু এক্সপেন্স করতে হবে। এটা কার এগেইনস্টে চার্জ করব? রেভিনিউর এগেইনস্টে। Am I clear? That means আমার যখন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আমি প্রিপেয়ার করব, তখন আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তো আমরা ক্লিয়ার। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট কি? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট হচ্ছে যে আমার কত টাকা প্রফিট হলো, কেনা বেচা করার পরে আমার কত টাকা প্রফিট হলো। লেটস সে আমি আয় থেকে ব্যয় হলো, তো আয় থেকে ব্যয় বাদ দিব। সো এই ইরিকভারেবল ডেট এক্সপেন্স ইজ এন এক্সপেন্স, দ্যাট মিনস এটা একটা ব্যয়, রাইট? সো এটাও কিন্তু প্রফিট এন্ড লস অ্যাকাউন্টস করার সময় কনসিডার করে রেভিনিউ থেকে বাদ দিতে হবে। Am I clear? Yes, sir. জি স্যার, ব্যালেন্স শিটে তো স্যার আবার রিসিভেবল থেকেও সম্পদ কমে যাবে ওই অ্যামাউন্ট। Right. So writing off means charging the cost of the debt against the profit or against the revenue for the period, মানে হচ্ছে ওই পিরিয়ডের যে রেভিনিউ আছে তার থেকে এটা আমাকে চার্জ করতে হবে। সো হোপফুলি আমরা ক্লিয়ার এতটুকু? Yes or no everyone? Yes, sir. Yes, Clear, sir. sir. Yes, sir. Okay. Yes, sir. Now tell me one thing. Let's say আপনি একটা বৎসরে, হ্যাঁ, আমি জাস্ট নিউমারিক্যাল এক্সাম্পল যদি বলি, 24-এ, দ্যাট মিনস ডিউরিং দ্য ইয়ার 2024, আপনি জার্নাল এন্ট্রি দিয়েছিলেন যে ইরিকভারেবল ডেট এক্সপেন্স
ডেবিট অ্যান্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 10,000 টাকা। ওকে, নাও ইন 25 পরের বছর এসে আমরা জেনারেলি মনে রাখবেন একটা অ্যাকাউন্টিং ইয়ার আমরা 1 বছরকে মিন করি। সো 1 বছর বা 12 মাসকে আমরা মিন করি। সো এখন 24-এর পর 2025 যখন শুরু হলো, এখন আমরা বুঝতে পারলাম যে একটা ডেট আমরা রাইট অফ করে ফেলছি 10,000 টাকা, এক্সপেন্সকে ডেবিট করে রিসিভেবলকে ক্রেডিট করে। এখন 25-এ এসে ওনার দেখলাম যে ওনার কিছু প্রপার্টিজ আছে, যিনি অথবা পার্সোনাল প্রপার্টিজ বা অন্য কিছু প্রপার্টি ছিল, সেই প্রপার্টি উনি বিক্রি করে দিয়ে উনি বলছে যে না ভাই, আমি তোমার টাকা রাখবো না, বিকজ আমি আসলে কারো টাকা নিয়ে মরতে চাই না, আমি হজ করে আসছি, খুব ভালো মানুষ, আমার আসলে কারো টাকা মারার কোনো ইচ্ছা নাই। ওকে ফাইন, তোমার যে 10,000 টাকা আমার কাছে বাকি ছিল, তুমি 10,000 টাকা নিয়ে নাও আমার কাছ থেকে। সো নাও দ্যাট মিনস ইটস কল্ড যে সাবসিকুয়েন্টলি আপনার টাকাটা কি হচ্ছে, পেয়েছেন, রাইট? এবং যেই ইরিকভারেবল ডেট বা ব্যাড ডেট এক্সপেন্সটা আপনি অলরেডি রিটার্ন অফ করে দিয়েছেন, সেই টাকাটা আপনি সাবসিকুয়েন্টলি পেয়েছেন। সো দেন হোয়াট শুড বি দ্য জার্নাল এন্ট্রি? স্যার ক্যাশ ডেবিট ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট ব্যাড ডেট এক্সপেন্স। ব্যাড ডেট ক্রেডিট। ক্রেডিট হয়ে যাবে। Right, bank account debit and then bad debt or irrecoverable debt expense. ক্রেডিট। ক্রেডিট। Right. What is the reason? স্যার ইরেকভারেবলটা কভার হয়ে গেছে। কারণ আমরা এরকমটা কভার যেটা আমরা এক্সপেন্স হিসেবে দেখিয়েছিলাম ওটা আমাদের আবার ক্যাশে পেয়ে গেছি। Right. ক্যাশে পেয়ে গেছি, ব্যাংকে যোগ হয়েছে, দ্যাটস ফাইন। এক্সপেন্সটা আমার এখানে অ্যাসেটে যোগ হয়ে গেছে। নো, এক্সপেন্সটা অ্যাসেট যোগ হয় নাই, এক্সপেন্সটা কমিয়ে দিয়েছি। সো কমিয়ে দেওয়া মানে ইটস এ রেভিনিউ, ইটস এ ওয়ান ফর্ম অফ ইনকাম, রাইট? স্যার একটা প্রশ্ন ছিল। ইয়েস স্যার, এখানে হচ্ছে আমরা হচ্ছে ক্যাশকে দেখাইছি ডেবিটে, হচ্ছে ইরিকেবল ডেবটসকে দেখাইছি এক্সপেন্সকে হচ্ছে ক্রেডিটে। এখানে আমরা যে এক্সপেন্সটা দেখাইছিলাম সেটা আমরা কমাই দিলাম, আর ক্যাশ নামে একটা হচ্ছে অ্যাসেট বাড়াই দিলাম, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল নামে যে অ্যাসেটটা কমাই দিছিলাম ওইটাকে কিভাবে বাড়াবো স্যার? নো, অ্যাকাউন্টস রিসিভেবলে আপনারা কিছু করতে পারবেন না, বিকজ অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট কেন হয়? টেল মি দ্য আনসার। অ্যাকাউন্টস রিসিভেবল যদি আপনার বাকিতে বিক্রি করেন তখনই অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট হয়, রাইট? জি স্যার। সো আপনি যখন একটা বাকিতে বিক্রি করেছেন তখন অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট করেছেন, যখন রাইট অফ করেছেন অ্যাকাউন্টস রিসিভেবল আপনি কমিয়ে দিয়েছেন। এখন অ্যাকচুয়ালি অ্যাকাউন্টস রিসিভেবল তো কমই থাকবে, দ্যাটস ফাইন, বাট আপনি যখন সাবসিকুয়েন্টলি টাকাটা বাড়ছেন, তাহলে কি আপনাকে একবার অ্যাকাউন্টস রিসিভেবল বাড়াইতে হবে। যদি আপনি অ্যাকাউন্টস রিসিভেবল বাড়াইতে চান, অ্যাকাউন্টস রিসিভেবল বাড়াইতে হবে, দেন আবার টাকা রিসিভ করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, ওইটা তাহলে শিখছিলাম স্যার। হ্যাঁ, আপনি অ্যাকাউন্টস রিসিভেবল কেন বাড়াবেন? আবার অ্যাকাউন্টস রিসিভেবল তো আর বাড়ানোর দরকার নাই, বিকজ আপনি তো অ্যাকাউন্টস রিসিভেবল ক্যাশে পেয়ে গেছেন, এটা অলরেডি অ্যাকাউন্টস রিসিভেবল নীল করে ফেলছেন, এটার উপর হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলটিমেটলি স্যার একবার বাড়াইতাম দেন আবার কমাইতাম, দুইবারই নারী ফেল। বাট দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ, বিকজ আপনি একটা কাজ দুইবার করবেন, বাট কেন দুইবার করলেও আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট মে বি রাইট, বিকজ ডেবিট ক্রেডিট মিললেই হয়েছে, বাট দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। ইটস বেটার অ্যাপ্রোচ হচ্ছে কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ইনকাম ক্রিয়েট করবেন, এই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ইনকাম ক্রেডিট, রাইট? স্যার আমার একটা কথা ছিল স্যার, তাহলে ইয়েস প্লিজ। স্যার আমি যদি অ্যাকাউন্টস রিসিভেবলকে আবার ডেবিট না করি, দেন ওনার যে সাবসিডিয়ারি লেজার থাকলো, এই সাবসিডিয়ারি লেজারে ওনার নামে তো ব্যাড ডেট অ্যাকাউন্ট হিসেবে থেকে গেল। এখানে ফিউচারে আমরা তো তাকে আর বাকি দিব না, কারণ তার রেকর্ড খারাপ স্যার। ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। আপনার সেক্ষেত্রে যেটা হয় অফকোর্স তার রেকর্ড খারাপ, অফকোর্স তার রেকর্ড খারাপ। কেন রেকর্ড খারাপ আমি বলি, আপনাকে কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল আপনি কখন ক্রিয়েট করেন? আপনার প্রত্যেকটা কাস্টমারের সাথে ইউ হ্যাভ সাম ক্রেডিট পিরিয়ড, রাইট? সো ইফ সামওয়ান ইজ নট পেইং উইদিন দ্য ক্রেডিট পিরিয়ড, এটা তখন থেকে তো সে অ্যাজ এ কাস্টমার ইজ খারাপ। ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে, নেক্সট পয়েন্ট। আপনি কিন্তু রিটার্ন অফ কিন্তু সহজেই একটা কাস্টমারকে রিটার্ন অফ করে না। যখন বলা হয়েছে ভাই তুমি 90 দিনের মধ্যে পেমেন্ট করো, 60 দিনের মধ্যে পেমেন্ট করো, আইডিয়ালি বিজনেস প্রতিষ্ঠান কখনোই
90 দিন পরে পেমেন্ট না করতে পারলেই কিন্তু রাইট অফ করে না। জেনারেলি সে মিনিমাম আরো চিন্তা করে আরো 6 মাস সময় দেয়। 6 মাসের পরও যখন দেখতেছে যে কালেকশন হচ্ছে না, তখনই কিন্তু সে রাইট অফ করে। সেটা তো বাই ডিফল্ট সে কাস্টমার খারাপ, এটা সন্দেহ নাই। হ্যাঁ, সেকেন্ড যেই কনসার্নটা হচ্ছে যে আপনি যখন এই টাকাটা পেয়েছেন, যখন আপনি রাইট অফ করেছেন, তখন কিন্তু আপনার একটা এক্সপেকটেশন ছিল, একটা অ্যাজাম্পশন ছিল, একটা ধারণা ছিল সেই টাকাটা আপনি কখনোই পাবেন না। এখন আপনি রাইট অফ তখনই করবেন যখন আপনি এই ধরনের অ্যাজাম্পশন, আপনি কনক্লুশন ড্র করতে পারবেন যে হ্যাঁ, এই সমস্ত কাস্টমারের কাছে বিক্রি করা আমার ঠিক হবে না, এই সমস্ত কাস্টমারকে আমি বাকি দিলে আমার জুতার তলা ক্ষয় হয়ে যাবে। রাইট? ইয়েস অর নো? ইয়েস ওকে স্যার। ইয়েস স্যার। Yes, sir. তাহলে Yes, পরবর্তীতে sir. টাকা পেলেও তার ক্রেডিট রেটিং তো ইমপ্রুভ হবে না। এম আই ক্লিয়ার? ইয়েস Yes, sir. বাংলাদেশ ব্যাংকে একটা সিআইবি বলে, হ্যাঁ, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো একটা ডিপার্টমেন্ট আছে। আপনাকে যদি কোনো ব্যাংক আপনাকে ঋণ দেয়, তাহলে প্রথমেই ওই ব্যাংক প্রতিষ্ঠান একটা সিআইবি চেক করে কি যে আপনি কোনো অন্য ব্যাংক থেকে টাকা নিয়ে পালাই গেছেন কিনা, আপনার কোনো ব্যাড ডেট আছে কিনা। মনে করেন আপনি একটা ক্রেডিট কার্ড খুলছেন, খরচ করে আর ক্রেডিট কার্ডের বিল টাকা দেন নাই, তাহলে কিন্তু আপনার এই নামে একটা স্পট কিন্তু এখানে পড়ে যাবে। সো দিস ইজ সেম এজ স্পট। পরবর্তীতে কোনো ব্যাংক আপনাকে লোন দিবে না। যদি আপনাকে লোন দিতে হয়, ইভেন ইফ আপনি পরবর্তীতে পেমেন্ট করেন, তারপরও আপনার একটা হিস্ট্রিতে একটা স্পট থেকে যায় যে সে একবার ব্যাড ডেট হয়েছিল, টাকা দিতে পারেনি। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার জি স্যার। স্যার যখন স্যার আমি টাকাটা স্যার পেয়ে যাবো স্যার, তখন স্যার আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে স্যার আমার এটা স্যার রেভিনিউর সাথে এড হবে নাকি স্যার? রাইট, ইনকাম হিসেবে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস। স্যার ইরিকভারেবল ডেপ্টে তো স্যার আমরা তো স্যার আগে এক্সপেন্স হিসেবে রেকর্ড করেছি, এখন স্যার যেহেতু মানে অপ্রত্যাশিতভাবে পাইছি, তো সেজন্য আমরা ইনকাম হিসেবে দেখাচ্ছি একই টার্মটাকে, একবার ইয়েস, ইনকাম হিসেবে একবার এক্সপেন্স হিসেবে। তো স্যার এক্ষেত্রে গেছে আমরা স্যার এটাকে আদার্স ইনকাম ক্রেডিট হিসেবে দেখালে কেমন হতেছে? এটা আদার ইনকাম, এটা ইরিকভারেবল ডেট এক্সপেন্স, ইটস অ্যাকচুয়ালি দ্য অ্যাকাউন্ট নেম, বাট প্রেজেন্টেশন ইটস লাইকলি এটা আদার ইনকামই হবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। প্রেজেন্টেশন, ইটস এ প্রেজেন্টেশন। একটা হচ্ছে অ্যাকাউন্টিং এন্ট্রি, আর একটা হচ্ছে প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশনে আপনি তো আদার ইনকামই দেখাবেন, কারণ ওই বছরের এটা তো আর আপনার অপারেটিং ইনকাম না। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ফাইন এভরিওয়ান। ইয়েস স্যার। ওকে, সো আপনারা বইয়ে যদি দেখেন পেজ নাম্বার 226, পেজ নাম্বার 226 পেয়েছেন সবাই? জি জি স্যার। স্যার। ওকে, পেজ নাম্বার 226 এ আপনার ওয়ার্ক এক্সাম্পল আছে, নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, না পারলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন। ওকে, Yes, sir. ক্লিয়ার? ওকে, নাও কাম টু দ্য নেক্সট টপিক। নেক্সট টপিক হচ্ছে ডিসঅনার্ড পেমেন্টস এন্ড ইরিকভারেবল ডেটস। ডিসঅনার্ড পেমেন্টস এবং ইরিকভারেবল ডেটস এর মধ্যে ডিফারেন্সটা কি? সো ডিসঅনার্ড চেক কি আমরা স্যার সবাই স্যার জানি। এক সেকেন্ড স্যার স্যার সরি, স্যার হচ্ছে ওয়ার্ক এক্সাম্পলে যেগুলো আছে ঠিক ওইরকম ভাবেই কি এক্সামে কোশ্চেন থাকবে? হ্যাঁ থাকতে পারে। ওয়ার্ক এক্সাম্পলের মতো আপনার এমসিকিউ কোশ্চেন থাকতে পারে, এমসিকিউ থাকবে। ও আচ্ছা ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। হুম, স্যার সো স্যার হ্যাঁ প্লিজ। স্যার, যে হোমওয়ার্কটা দিয়েছেন ওটা কি আরেকবার বলবেন? পেজ নাম্বার 226, ওয়ার্ক এক্সাম্পল, ইরিকভারেবল ডেট সাবসিকুয়েন্টলি রিসিভড। পেয়েছেন? হ্যাঁ স্যার পেয়েছি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটাই আমাদের থাকবে। আমি আরো হোমওয়ার্ক কয়েকটা দিব, মানে ক্লাসের মধ্যে হোমওয়ার্ক পাবেন। সো নেক্সট টপিক হচ্ছে ডিসঅনার্ড চেক বা ডিসঅনার্ড পেমেন্টস এন্ড দ্য ইরিকভারেবল ডেটস। ডিসঅনার্ড পেমেন্টসটা কি? সো আমরা সবাই জানি যে আপনি কারো কাছে বাকিতে বিক্রি করেছেন, বিক্রি করার পর কাস্টমার আপনাকে একটা চেক দিয়েছে, রাইট? সো কাস্টমার আপনাকে একটা চেক দিয়েছে, চেকটা কি হয়েছে আপনি ব্যাংকে জমা দিবেন। সো যখন আপনি চেক পাবেন, আমরা যখন চেক আমরা পাই জেনারেলি একটা আইডিয়ালি তাই হয়, বাট প্র্যাকটিক্যালি অনেক সময় ব্যাংকে টাকা না ঢোকা পর্যন্ত আমরা অ্যাকাউন্টিং পোস্টিং দেই না। ওকে,
অ্যাকাউন্টিং পোস্টিং দেই না। এটা প্র্যাকটিক্যালি অনেক কোম্পানি বা অনেক প্রতিষ্ঠান এটা এনশিওর করে। ভাই তুমি চেক পেয়েছো, ইটস ফাইন, খুব সুন্দর। চেক পাওয়ার পরে ব্যাংকে জমা দেয়, জমা দেওয়ার পরে যখন সে ব্যাংকে টাকাটা ঢুকে তখন সে তার রিসিভেবলকে অ্যাডজাস্ট করে, দ্যাট মিনস রিসিভেবল কমায়। ভয়েস তো শোনা যাচ্ছে না স্যার। স্যার কথা স্যার আপনার কেটে কথা আসতেছে। শোনা যাচ্ছে না। মেবি নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। এখন শোনা যাচ্ছে? জি স্যার। Yes, sir. জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, সো আপনি যখন একটা চেক ডিসঅনার্ড হবে, সো ডিসঅনার্ড মানে কি, লেটস সে আপনি যখন কারো কাছে টাকা পেয়েছেন বা ব্যাংকে চেক পেয়েছেন, ব্যাংকে চেক বা টাকা পাওয়ার সাথে সাথে আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট করছেন, ইভেন ইফ, আমি আবার বলছি, ইভেন ইফ ব্যাংকে টাকা ক্রেডিট হয় নাই, মানে চেক পাওয়ার সাথে সাথে করে ফেলছেন। সো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ওকে, ইয়েস অর নো, এটা ক্লিয়ার এতটুকু? জি স্যার। ওকে, আরেকটা বার স্যার যদি বুঝেন, সরি স্যার আরেকটা বার যদি স্যার এই এন্ট্রিটা বুঝিয়ে দিতেন তাহলে স্যার ভালো হতো। হ্যাঁ, আমি যেটা বলছি যে কারো কাছ থেকে আপনি একটা চেক পেয়েছেন, দ্যাট মিনস কারো কাছ থেকে বলতে কাস্টমারের কাছ থেকে একটা চেক পেয়েছেন। যখনই কাস্টমারের কাছে চেক পেয়েছেন তখন আপনি ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট করেছেন, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট করেছেন। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ইভেন ইফ প্র্যাকটিক্যালি অনেক ক্ষেত্রে, আমি আবারও বলছি, অনেক ক্ষেত্রে আমরা ব্যাংকে আগে টাকাটা ঢুকছে কিনা কনফার্ম করি, কনফার্ম করার পরে দেন আমরা এটা ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিট করি এন্ড অ্যাকাউন্টস ক্রেডিট করি। বাট চেক পেয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয়, চেক পেয়েই ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করা হয়। এখন দিস ইজ এ চেক, চেকটা তো কি করতে হবে, ব্যাংকে প্লেস করতে হবে, রাইট? ইয়েস অর নো? জাস্ট হচ্ছে ওই যে বুটটা আছে জি জমা স্যার। দেওয়া। তো ব্যাংকে প্লেস করার পরে ব্যাংক বলছে যে তোমার কাছে, তোমার যার যিনি চেক তার অ্যাকাউন্টে টাকা নাই। স্যার টাকা না হলে কি হবে? ডিসঅনার করে দিবে। জি স্যার। ওকে, ডিসঅনার করে দিলে কি হবে? আপনার এই অ্যাকাউন্টিং এন্ট্রিটাকে রিভার্স করতে হবে। জি স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। সো দ্যাট মিনস ব্যাংক অ্যাকাউন্টকে বা ক্যাশের ব্যাংকে আপনার ক্রেডিট করতে হবে, অ্যাকাউন্টস ডেবিট করতে হবে। সো এটা মনে রাখবেন যে ডিসঅনার চেক, ইট ডাজন্ট মিন যে আপনার টাকাটা ইরিকভারেবল হয়ে গেছে বা ব্যাড ডেট হয়ে গেছে। সো এতটুকু হচ্ছে কনসেপ্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, জি স্যার, ক্লিয়ার। স্যার একটা প্রশ্ন ছিল। প্লিজ। স্যার স্যার সেক্ষেত্রে এই যদি আমার এরকম চেক ডিসঅনার্ড হয়, সেক্ষেত্রে কি আমার কোনো রিভার্স জার্নাল এন্ট্রি দিতে হবে না? এই যে এটাই তো বললাম, রিভার্স করে দিবেন। এটা ক্যাশের ব্যাংকে ও আপনি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করে দিবেন, ক্যাশের ব্যাংকে ডেবিট ক্রেডিট করে দিবেন, রিভার্স। ওকে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। সো ফার ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, সো আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে রাইটিং অফ মেথড, দ্যাট মিনস উই আর কনফার্ম যে আমরা টাকাটা পাবো না, উই আর নট এক্সপেক্টেড টু বি রিসিভড। এন্ড দেন আমরা একটা রাইটিং অফ জার্নাল এন্ট্রি দিলাম। জার্নাল এন্ট্রির পরে নেক্সট টপিক দেখলাম যে টাকাটা যদি সাবসিকুয়েন্টলি পাই তাহলে কি হবে। এন্ড দ্য থার্ড টপিক আমরা কভার করলাম যে চেক, আমরা চেক পাইলাম, পাওয়ার পরে যদি ডিসঅনার হয় তাহলে সেক্ষেত্রে কি হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দি রাইটিং অফ সিস্টেম, অথবা আমরা যদি বলি ইরিকভারেবল ডেট এক্সপেন্স যেটা রাইটিং অফ করি, এই সিস্টেমে এই জিনিসগুলো হতে পারে, সিনারিও গুলো এটা হতে পারে। এখন আমরা আরেকটা সিনারিও বলেছিলাম, দ্যাট ইজ দ্য অ্যালাউন্স মেথড। সো অ্যালাউন্স মেথডটা রাইটিং অফ মেথডের চেয়ে একটু কমপ্লেক্স, বাট কনসেপচুয়ালি আপনাকে বুঝে নিতে হবে। সো ওকে, সো কনসেপচুয়ালি আমরা কি বুঝবো? সো নাও দ্য কোশ্চেন ইজ অ্যালাউন্সটা কি? আপনারা বাংলাতে অনেকেই পড়ে আসছেন, অথবা একটা ওয়ার্ড যে অনাদায়ী পাওনা সঞ্চিতি পড়ে আসছেন। জি হ্যাঁ স্যার। স্যার। সো হোয়াট ইজ দিস অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি আসলে?
Any idea? স্যার ওনাদের পাওনা সঞ্চিতি স্যার। ওনাদের হ্যালো পাওনা সম্পত্তি হচ্ছে যদি কেউ হচ্ছে টাকা আমরা কারো কাছ থেকে না পাই, কি পরিমাণ টাকা পাবো না ওটা একটা রেট ধরে তার মুনাফা থেকে একটা টাকা কেটে রাখা হয় পার্সেন্ট। So what is the difference between the writing of and allowance method allowance? Sir, maybe it is a discretionary fund, sir. তো এই জায়গায় একটা পার্সেন্টেজ আছে যে মানে স্যার আমার কতটুকু পাবো। যতটুকু ধারণা আমাদের যে প্রতি বছরে ব্যাড হ্যাঁ, ডেপ্ট গুলো রাইট হয় এই অফে ব্যাড তো ডেপ্ট গুলো পাওয়াই যাবে না, অ্যাকুমুলেট কিন্তু করতে হয়, অনাদায়ী যেটা ওটাই। সঞ্চিতিতে কিছুই পাওয়া যাবে। Right. The last, I mean the আমাদের যে ফিমেল স্টুডেন্ট যিনি অ্যান্সার দিয়েছেন, she is to some extent correct, I should say. So এটা আমাদের আরেকজন কিছুটা বলেছেন যে ডিসক্রিশনারি। সো ডিসক্রিশনারি শব্দটার সাথেও কিছুটা আমরা রিলেট করব, অ্যান্সারটা রিলেট করার চেষ্টা করব। সো বেসিক্যালি অ্যালাউন্স শব্দটার বাংলা শব্দ হচ্ছে যে একটা সঞ্চিতি, রাইট? সো সঞ্চিতি আমরা অনেকভাবে বলি যে রিজার্ভ। যেমন আপনি যদি আপনারা যদি কোনো ফ্যামিলিতে অনেক সময় দেখবেন যে আপনার বাবা মা বা আপনারাও হইতে পারেন মেবি, যে ঠিক আছে আপনারা কিছু পয়সা পাতি মানে খরচ হচ্ছে, আচ্ছা ভবিষ্যতে আমার এই পরিমাণ কিছু খরচ হতে পারে, আগামী মাসে একটু খরচ হতে পারে, ওকে আমি এই মাসে কিছু সঞ্চিতি করে রাখি। হ্যাঁ, সো দিস ইজ মোর অফ লাইক রিজার্ভ। সো ডাইরেক্টলি এক্স্যাক্টলি সেম কনসেপ্ট না, বাট এটার সাথে কিছুটা মিল আছে। মিলটা কোথায় আমরা বলি, এটা মিলটা হচ্ছে উল্টো মিল। উল্টো মিলটা কিরকম? যেমন আপনি যে এক্সাম্পলটা আমরা বলেছিলাম যে কারো কাছে আমরা সেল করেছি, বিক্রি করেছি, একটা পর্যায়ে আমরা শিওর হয়ে গেছি যে টাকা পাবো না 100%, বা যে টাকাটা বিক্রি করেছি বা একটা অংশ হোয়াট এভার দ্য কেস পাবো না। সো না পেলে রাইটিং অফ মেথড, 100% না পেলে রাইটিং অফ মেথড। তাহলে অ্যালাউন্স মেথড কখন? অ্যালাউন্স মেথড হচ্ছে যেটা আমাদের একজন অ্যান্সার করেছেন, যে যদি এরকম হয় যে একটা পটেনশিয়াল অ্যামাউন্ট আছে, যে একটা পটেনশিয়াল ফিউচার অ্যামাউন্ট আছে যেটা কাস্টমারের কাছ থেকে, স্পেশালি ক্রেডিট কাস্টমারের কাছ থেকে রিকভার নাও হতে পারে, আবার হতেও পারে। সো দেয়ার ইজ এ বোথ ওয়ে প্রবাবিলিটি, হইতেও পারে নাও হইতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলেছে যতটুকু না হওয়ার মানে না পাওয়ার প্রবাবিলিটি যতটুকু আছে তার উপর বেসিস করে তোমাকে একটা অ্যালাউন্স রাখতে হবে। কেন অ্যালাউন্স রাখতে হবে? লেটস সে আমি একটু আগে বললাম যে 10,000 টাকা কারো কাছে বিক্রি করলাম। এখন যদি এরকম হয় যে ওকে 10,000 টাকার মধ্যে দেয়ার ইজ এ প্রবাবিলিটি যে তার কাছ থেকে 2,000 টাকা আমি নাও পেতে পারি ভবিষ্যতে। আমি আবার বলছি, ভবিষ্যতে 2,000 টাকা তার কাছ থেকে নাও পেতে পারি। তো যদি এরকম সমস্ত কোনো সিচুয়েশন তৈরি হয়, তাহলেই আপনাকে অ্যালাউন্স মেথডে কি করতে হবে? অ্যালাউন্স মেথড অনুযায়ী আপনাকে রিসিভেবলটাকে বা এক্সপেন্স রেকর্ড করতে হবে, এক্সপেন্স। সো রাইটিং অফে আমরা কি করি? অ্যাকাউন্টস রিসিভেবলকে সরাসরি ক্রেডিট করে দিই, বিকজ দ্যার ইজ নো পসিবিলিটি অফ রিকভারিং দিস মানি। কিন্তু এখানে যেহেতু আমার রিকভার করার একটা সুযোগ আছে, এক্ষেত্রে আমরা অ্যাকাউন্টস রিসিভেবলকে ক্রেডিট করতে পারবো না। তাহলে ক্রেডিট করব কি? ক্রেডিট করব অ্যালাউন্স ফর রিসিভেবল। ওকে, সো নাও দ্য ডেবিট শুড বি হোয়াট? ডেবিট শুড বি credit. Am I clear? Yes, sir. Yes or no? So let's say the amount is 1,000. Okay, clear? এন্ট্রিটা একটু আবার একটু বুঝতে পারবেন কোনটা? জার্নালটা হ্যাঁ, জানাটা যেটা বললাম যে যে ক্ষেত্রে আপনি একদমই পাবেন না সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টস রিসিভেবলকে আমরা ক্রেডিট করি, কিন্তু যেখানে আমরা অ্যালাউন্স মেথড ফলো করি দ্যাট মিনস দেয়ার ইজ এ প্রবাবিলিটি অফ মানে রিকভার, প্রবাবিলিটি নট প্রবাবিলিটি, হ্যাভিং নো প্রবাবিলিটি অফ রিকভার। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করি? আমরা অ্যালাউন্স মেথড ফলো করি। অ্যালাউন্স মেথডে জানানোটা কি? ইরিকভারেবল ডেট এক্সপেন্স ডেবিট এন্ড অ্যালাউন্স ফর রিসিভেবল ক্রেডিট ইনস্টেড অফ অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করার পরিবর্তে ক্রেডিট করছি কাকে? অ্যালাউন্স ফর রিসিভেবল। অ্যালাউন্স ফর রিসিভেবলস এর টাকাটা আমার কাছে জমা থাকবে না। আসছি,
আমরা নেক্সট। ওকে, সো নাও দ্য পয়েন্ট ইজ, এইটা কোথায় প্রেজেন্ট হবে? এটা প্রেজেন্ট হবে ইনকাম স্টেটমেন্ট অথবা স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, রাইট? Am I clear, everyone? কোনো কোশ্চেন আছে? Yes, sir. No, sir. ওকে, নাও হোয়াট ইজ দিস অ্যালাউন্সটা তাহলে কি হবে? সো অ্যালাউন্স আমরা জানি যে ক্রেডিট কোনগুলা হয়। ক্রেডিট জেনারেলি হয়, আমরা লায়াবিলিটিস গুলো ক্রেডিট হয়, ইটস লাইকলি অ্যাসেট বাড়লে ডেবিট হয়, অ্যাসেট কমলে ক্রেডিট হয়, এরকম অনেকগুলো আছে। এক্সপেন্স ডেবিট হয়, ইনকাম ক্রেডিট হয়, রাইট? সো অ্যালাউন্সটা কি? অ্যালাউন্সটা হচ্ছে ইটস এ কন্ট্রা asset, sir. অ্যাসেট। সো কন্ট্রা অ্যাসেট মিনস হোয়াট? আমরা জানি যে অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে একটা অ্যাসেট, রাইট? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. Yes, sir. যদি কোনো Short-term asset. অ্যাসেটের এগেইনস্টে আমরা যদি কোনো ধরনের কোনো অ্যালাউন্স রাখি, সেটা হচ্ছে কন্ট্রা অ্যাসেট। দ্যাট মিনস কন্ট্রা মিনস অ্যাসেটের এগেইনস্টে একটা কি রাখা, একটা সঞ্চিতি রাখা, একটা অ্যালাউন্স রাখা। সো এটা এক্স্যাক্টলি ইটস নট এ লায়াবিলিটি। আমি আবার বলছি, ইটস নট এ লায়াবিলিটি, ইটস এ হোয়াট? কমিটমেন্ট এগেইনস্ট দ্য অ্যাসেট। আমি কি বলতে পারছি? সো কমিটমেন্ট এগেইনস্ট দ্য অ্যাসেট মানে কি? যে এইখানে এই 10,000 টাকা অ্যাকাউন্টস রিসিভেবল আছে, লেটস সে আমার অ্যালাউন্স হচ্ছে 1,000 টাকা। সো এই অ্যালাউন্সটা আমার সম্ভাবনা আছে না পাওয়ার, সো দ্যাটস ওয়াই আমি অ্যালাউন্স রাখছি। তাহলে ইফেক্টিভলি আমার অ্যাসেটটা রেকর্ড হবে কত? 9,000 টাকা, রাইট? জি স্যার। ইয়েস স্যার। 9,000 টাকা কেন হবে? বিকজ ইভেন ইফ আমি আরেকবার অ্যাকাউন্টসে, একটু বলতেন এই 9,000 টাকার এই বিষয়টা। ইয়েস, আমি এখানে বুকস অফ অ্যাকাউন্টসে অ্যাকাউন্টস রিসিভেবল কত দেখতেছি? 10,000 টাকা, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি কি আমি 100% শিওর 10,000 টাকা পাবো? না স্যার। আচ্ছা, আমি কি এটাও কি শিওর যে 10,000 টাকার মধ্যে 1,000 টাকা যেটা বলতেছি সেটাও 100% পাবো না? না স্যার। না স্যার। ওকে, যদি 100% শিওর 1,000 টাকা পাবো না, তাহলে কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল সরাসরি আমরা অ্যাকাউন্টস রিসিভেবল কমা দিতাম, রাইট? জি স্যার। রাইটিং অফ মেথডে। তাহলে আমি অ্যাকাউন্টস রিসিভেবল কমাচ্ছি না, তাহলে কি করছি? অ্যাকাউন্টস রিসিভেবল এগেইনস্টে একটা প্রভিশন বা একটা অ্যালাউন্স রাখতেছি। এই অ্যালাউন্সটা আসলে ডাইরেক্টলি ইন্ডিকেশন দিচ্ছে না যে আমার অ্যাকচুয়ালি আমি 9,000 টাকা পাবো, আমি তার চেয়েও বেশিও পেতে পারি। তাহলে স্যার Yes or no? যেটা Yes, sir. করতেছে স্যার, আবার এটা তার স্যার চেয়ে যে কমও পেতে পারি, রাইট? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। ওকে, স্যার একটা কোশ্চেন আছে স্যার। প্লিজ। স্যার যখন ব্যাড ডেট রেকর্ড করতে বলবে, কোনো মেথড বলা নেই, তখন কোন মেথডে আমরা রেকর্ড করব ব্যাড ডেটটা? স্পেসিফিক্যালি বলা থাকবে অ্যালাউন্সে। আর ব্যাটেড করা মানে হচ্ছে রাইট অফ করে ফেলা। যখন ব্যাড ডেট বলা থাকবে, ইট স্পেসিফিক্যালি ইট ইন্ডিকেটস টু রাইট অফ। অ্যালাউন্সের কথাটা তো আপনাকে কথা দিয়ে বুঝতে হবে, এরকম লাগবে যে দেয়ার ইজ এ প্রবাবিলিটি যে এত টাকা নাও পেতে পারে, তখনই আপনি বুঝবেন যে ও আছে এখানে অ্যালাউন্সের কথা কইতেছে। আবার যখন দেখবেন যে না, ইটস 100% শিওর বা দ্য কোম্পানি এক্সপেক্ট দ্যাট ইট উইল নেভার বি পেইড, তখন আপনি বুঝতে পারবেন আচ্ছা নেভার বি পেইড মানে তো এটা রাইট অফ। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। স্যার আপনি Thank you. বললেন যে মানে কমও পেতে পারে, তার মানে 1,000 বেশিও পেতে পারে 9,000 টাকার থেকে, কিন্তু কমও পেতে পারে। সেই কম পাওয়াটা রাইট, কি 9,000 টাকার থেকে কম, নাকি অ্যালাউয়েন্সটা 1,000 টাকার মধ্যে কম বেশি হবে এরকম? এই এই কত টাকাটা পাবেন তা কিন্তু আসলে আলটিমেটলি অ্যালাউন্সের উপর ডিপেন্ড করতে পারে, রাইট? লেটস সে আপনি অ্যালাউন্স রাখলেন 1,000 টাকা, ওকে? জি। আপনি অ্যাকচুয়ালি ভবিষ্যতে যখন আপনার টাকা পাইছেন তখন পেয়েছেন 8,500 টাকা। জি। তাহলে ঘটনা কি ঘটলো? অ্যাকচুয়ালি আপনি তো অ্যালাউন্স 1,000 টাকা যেটা রাখছেন সেটা কম রাখছিলেন, অ্যালাউন্সটা ব্যাড ডেট হয়ে গেল, এক্সট্রা আরো অ্যালাউন্সটা 500 টাকা bad debt হলো। এক্সট্রা আরো 500 টাকা রেকর্ড হইলো, ওকে? জি স্যার।
সো নাও কাম টু দ্য পয়েন্ট, দ্য সেকেন্ড কনসেপ্ট হচ্ছে এই অ্যালাউন্সের নাম্বারটা বা অ্যামাউন্টটা ইটস নট সামথিং স্ট্যাটিক। স্ট্যাটিক মিনস কনস্ট্যান্ট, ওকে? ইংরেজিতে আমরা বলি স্থির, ফিক্সড। সো এই অ্যালাউন্স ইজ নেভার বি ফিক্সড। কেন নেভার বি ফিক্সড? অ্যালাউন্সটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডস অন হোয়াট? অ্যালাউন্সটা ডিপেন্ড করে অনেকগুলা পারিপার্শ্বিক অবস্থার উপর। হ্যাঁ, পারিপার্শ্বিক অবস্থা কিরকম? যেমন আপনি যার কাছে বিক্রি করেছেন, আপনি যখন অ্যালাউন্সটা 1,000 টাকা রেখেছিলেন, তখন আপনার কাছে কিছু ইন্ডিকেশন পাওয়া গেছিল যে এই কোম্পানির অবস্থাটা আপনার এত খারাপ হয় নাই যে আমি টাকা পাবো না, বা আমাকে অ্যালাউন্স 5,000 টাকা রাখতে হবে, এত খারাপ না, ওকে, মোটামুটি ভালো আছে। বাট এই 100 কিছু প্রবাবিলিটি আছে যে ঠিক আছে আমি হয়তো 10,000 টাকার জায়গায় আমি 9,000 টাকা পাইতে পারি। ওকে, নাও লেটস কিপ 1,000 টাকা অ্যাজ অ্যালাউন্স। সেকেন্ড ইয়ারে এসে, সো দিস ইজ ফার্স্ট ইয়ার, হ্যাঁ, সেকেন্ড ইয়ারে এসে ঘটনা কি হইলো যে ওই কোম্পানির অবস্থা বা ওই ব্যক্তির অবস্থা আরো বেশি ডিটোরিয়েট করলো। তাহলে যদি ডিটোরিয়েট করে থাকেন, তাহলে আসলে যে অ্যালাউন্স 1,000 টাকা এটা আসলে সাফিসিয়েন্ট হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে মেবি প্রবাবিলিটি দিন দিন বাড়তেছে টাকাটা না পাওয়ার। সো আপনি সেকেন্ড ইয়ার এসে বললেন আচ্ছা ঠিক আছে, তার কাছ থেকে আসলে যে টোটাল টাকা, সেখান থেকে আমি বুঝতেছি যে মেবি 5,000 টাকার মতো আমি পাবো না। ওকে, টোটাল 5,000 টাকার মতো পাবো না। সো দ্যাট মিনস 5,000 টাকার মতো, দিস 5,000 টাকা। নাও কাম টু দ্য পয়েন্ট, এই 5,000 টাকার এগেনিস্টে আপনাকে 5,000 টাকার মতো অ্যালাউন্স আপনাকে রাখতে হবে। বাট এখন কোশ্চেন হচ্ছে, সেকেন্ড ইয়ারে এসে কি আপনি ফুল 5,000 টাকার অ্যালাউন্স রাখবেন, নাকি 4,000 টাকা রাখবো স্যার। 4,000 টাকা অ্যালাউন্স রাখলেই হবে? স্যার 4,000 টাকা, কারণ এর আগে 1,000 রাইট, টাকা রাখা আছে অলরেডি। রাইট। সো দ্যাট মিনস এই ক্ষেত্রে আমার জার্নাল এন্ট্রি কি হবে? ইরিকভারেবল ডেট এক্সপেন্স ডেবিট 4,000 টাকা, অ্যালাউন্স ফর রিসিভেবল ক্রেডিট 4,000 টাকা। ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার স্যার। হ্যালো তাহলে স্যার, এই কনসেপ্টটা যদি আবার বুঝাইতেন একটু, 5,000 অ্যালাউন্সের, 4,000টা। আই এম কামিং, অ্যালাউন্সের এই ক্লোজিং ব্যালেন্স, ফার্স্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্স কত আছে? 1,000, 1,000। রাইট? 1,000 টাকা। সেকেন্ড ইয়ারে আরো 4,000 টাকা অ্যাড হইলো, তাহলে সেকেন্ড জি ইয়ারের স্যার, ক্লোজিং ব্যালেন্স কত হবে? 5,000। 4,000, 5,000। 5,000। আচ্ছা, কে জানি বলছিলেন, বুঝতে পারেন না কি আবার? স্যার যদি আবার একটু বুঝাই দিতেন কনসেপ্টটা। ওকে, সো কনসেপ্টটা কি আমার? ফার্স্ট ইয়ারটা তো ক্লিয়ার, রাইট? জি স্যার। ওকে, সেকেন্ড ইয়ারে যেটা আমি বললাম যে আপনি চিন্তা ভাবনা করে আরো কিছু ইন্ডিকেশন পাইছেন, মেবি দেখতেছেন যে আহ ওনার ব্যবসা প্রতিষ্ঠান আরো খারাপ। ওকে, ওনার ব্যবসায় আরো খারাপ হয়েছে, ওনার বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। তখন আপনি বুঝতেছেন যে আসলে আমি এই বছর 1,000 টাকা অ্যালাউন্স রাখছিলাম, আমি তো ফার্স্ট ইয়ারে ভাবছিলাম যে ঠিক আছে সেকেন্ড ইয়ারে এসে ওনার অবস্থা ভালো হয়ে যাবে। সেকেন্ড ইয়ারে এসে দেখেন অবস্থা আরো খারাপ। তার কাছ থেকে বা যত যত কাস্টমার আপনার কাছে আছে, সব কাস্টমারের কাছ থেকে আপনার সেকেন্ড ইয়ার অবস্থা আরো খারাপ। খারাপের পরে দেখছেন যে না, আসলে 1,000 টাকা আপনাকে রিজার্ভ বা অ্যালাউন্স রাখলে হচ্ছে না, আপনাকে আরো বেশি রাখতে হবে। তাহলে আপনি হিসাব করে দেখছেন যে ঠিক আছে এই বছর টোটাল 5,000 টাকা অ্যালাউন্স রাখতে হবে। মানে এই বছরের জন্য টোটাল, এই বছরের জন্য না, মানে টোটাল অ্যালাউন্সটা আমাকে রাখতে হবে 5,000 টাকা, টোটাল অ্যালাউন্সটা। তাহলে টোটাল অ্যালাউন্স যদি 5,000 টাকা রাখতে হয়, আপনি আগে কত রেখে দিয়েছিলেন এই টোটাল 1,000। কাস্টমার? 1,000। তাহলে 1,000। বাকি আর 4,000 টাকা সেকেন্ড ইয়ারে রাখতে হবে। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। সো দ্যাট মিনস যদি অ্যালাউন্স ফর রিসিভেবল অলরেডি এক্সিস্ট করছে, করার পরে পরবর্তীতে বাড়ছে, ইনক্রিজ হয়েছে, তাহলে আপনার ইরিকভার ডেট এক্সপেন্স বাড়বে, দ্যাট মিনস ডেবিট হবে, এবং অ্যালাউন্স ফর রিসিভেবল ক্রেডিট হবে। যদি বাই চান্স পরবর্তী বছরে কমে, লেটস সে 1,000-এর জায়গায় আপনি পরে বুঝতে দেখছেন না ঠিক আছে ওর কোম্পানির অবস্থা আরো ভালো হইতেছে, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের অবস্থা ভালো হচ্ছে,
তাহলে আপনাকে যদি অ্যালাউন্স আপনার কম রাখতে হয়, মানে টোটাল অ্যালাউন্স 500 টাকা রাখলেই হবে, তাহলে আপনার অ্যালাউন্স কি কমবে না বাড়বে? কমবে। কমবে। তাহলে যদি কমে তাহলে জার্নাল এটা রিভার্স দিতে হবে। রিভার্সটা কি? অ্যালাউন্স ফর রিসিভেবল হবে ডেবিট, ইরিকভারেবল ডেট এক্সপেন্স হবে ক্রেডিট। কত টাকা? 500 টাকা। এম আই ক্লিয়ার? জি স্যার। স্যার এই কনসেপ্টটা যদি আবার একটু বলতেন স্যার। বাড়ার কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। যদি কমে, লেটস সে আমি ফার্স্ট ইয়ারে কত রাখছিলাম অ্যালাউন্স? 1000 টাকা। ইয়েস। ইয়েস স্যার। সেকেন্ড ইয়ার যদি কমে যায়, যদি দেখতেছেন যে না তার কোম্পানির অবস্থা ভালো হচ্ছে, সে টাকা দিতে পারবে, বাট কিছুটা প্রবাবিলিটি থাকে যে টাকা না পাওয়ার, তো কত টাকা? 500 টাকা। 500 টাকা যদি আমার অ্যালাউন্স হয় তাহলেই চলবে। তাহলে আপনি রাখছিলেন কত টাকা টোটাল অ্যালাউন্সে? 1000 টাকা। 1000 টাকা। তাহলে আপনার রাখতে হবে কত? 500 টাকা। তাহলে আপনার 500 টাকা কমাই দিবেন। তাহলে কমাই দিলে কি হবে? অ্যালাউন্সটা হয়ে যাবে কমাই দিলে ডেবিট। কি হবে স্যার? সরি, কমাই দিলে স্যার আগে যে জার্নালটা দিছিলাম ওইটা স্যার রিভার্স হয়ে যাবে। রাইট। রিভার্স বল যতটুকু যতটুকু কমবে ততটুকুর জন্য। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ স্যার। এম আই ক্লিয়ার? Yes, sir. ওকে, গুড। সো আমরা এখানে একটা ম্যাথমেটিক্স আছে, আপনার কনটেক্সট এক্সাম্পল, পেজ নাম্বার 228 পেয়েছেন? জি স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। ওকে, এটা একটু পড়েন তো আপনারা মনে মনে। মনে মনে পড়েন, পড়া বসার সাথে সাথে বলবেন যে পড়া শেষ। জি স্যার। ওকে, সো এটা নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না, আমি জাস্ট সিম্পল হিসেবে এখানে বলবো। একটা বিজনেস তার ব্যবসা শুরু করছে জুলাইয়ের 1 তারিখে 2004 সালে। তার 12 মাস শেষে 30শে জুন, দ্যাট মিনস 2005, 1 বছর। আমরা জানি অ্যাকাউন্টিং ইয়ারটা 1 বছরের জন্য হয়, এবং 1 বছর শেষে আমরা অ্যাকাউন্টিং ইয়ারটা ক্লোজ হয়, দ্যাট মিনস ব্যালেন্স শিট যেখানে যে ডেটে তৈরি হয়। হ্যাঁ, সো সে ক্রেডিট সেল করছে কত? 3 লক্ষ টাকা। রাইট অফ করছে 6000 টাকা, and then cash receipt from credit customer during the reporting period is 244,000। তাহলে সেল করলে কত টাকা? ক্রেডিট সেলস কত করলো? 3 লাখ। জি স্যার। 3 লাখের মধ্যে সে পাইছে কত? 2,44,000 টাকা। 56,000 টাকা, রাইট? এই 56,000 টাকা তার ব্যালেন্স ছিল। কার? অ্যাকাউন্টস রিসিভেবল এর ব্যালেন্স ছিল। ইয়েস অর নো? ইয়েস স্যার। Yes, sir. ওকে, এই 56,000 থেকে সে বলল যে রাইট অফ করছে 6,000 টাকা। রাইট অফ মিনস উই আর ক্লিয়ার, রাইটিং অফ মিনস ইরিকভারেবল ডেট এক্সপেন্স ডেবিট এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ক্রেডিট। তাহলে আমার অ্যাকাউন্টস রিসিভেবল কমবে। ইয়েস অর নো? ইয়েস। Yes, sir. 50,000 টাকা। এখন বলছে যে তার যে আউটস্ট্যান্ডিং ট্রেড রিসিভেবল আছে, দ্যাট মিনস আউটস্ট্যান্ডিং বলতে বাকি যেটা আছে 50,000 টাকা, তার 10% ইকুয়াল টু 5,000 টাকা, এটা বলছে ইজ রিস্ক অফ নন পেমেন্ট। সো রিস্ক অফ নন পেমেন্ট, দ্যাট মিনস এটাকে আপনাকে অ্যালাউন্স রাখতে হবে। এই 5,000 টাকা কি রাখতে হবে? অ্যালাউন্স রাখতে হবে। তাহলে অ্যালাউন্সের জার্নালিটি কি হবে? Irrecoverable debt expense debit and allowance Right. credit. Receivable credit. No receivable, allowance for receivable credit. Allowance for receivable credit. Am I clear? Yes, sir. Okay. So now come to me. এখানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কত টাকা এক্সপেন্স হিসেবে বুক হবে? 6,000 টাকা। Not only 6,000, 6,000, 11,000.
প্লাস 15, জি স্যার। 11,000 টাকা, রাইট? ইয়েস স্যার। ওকে, নাও এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টে। আর ব্যালেন্স শিটে বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে অ্যাকাউন্টস রিসিভেবলের অ্যামাউন্টটা কত থাকবে? 50,000 থাকবে স্যার। 50। 50 থেকে আমার 5,000 টাকা মাইনাস করে প্রেজেন্ট করতে হবে। 45,000। 45,000 টাকা। মনে রাখবেন এটা ইটস জাস্ট এ প্রেজেন্টেশন। হ্যাঁ, আপনি যদি অ্যালাউন্সটা, এই যে অ্যালাউন্সটা, এটা যদি কোনো ভুলক্রমে লায়াবিলিটির করে দেখা দেন, হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টস কিন্তু মিলবে। আমি আবারও বলছি, বাট লায়াবিলিটির করে অ্যাকাউন্টসটা দেখানো রং, বিকজ আপনাকে IS 1 নামে একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে। সেই IS 1 এ স্পেসিফিক্যালি বলা যে আপনি অ্যালাউন্সটা প্রেজেন্টেশন করবেন অ্যাকাউন্টস রিসিভেবল থেকে মাইনাস করে। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. It's just a presentation. There is no accounting impact in the accounts receivable. Clear? Yes, sir. Yes, sir. Okay, good. So আপনারা আরেকটা ওয়ার্ক এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, সেটা হচ্ছে allowance for receivable 2, পেজ নাম্বার 229। হ্যাঁ, আমি জাস্ট একটু আইডিয়া আপনাদেরকে দিয়ে কি পেয়েছেন সবাই? Yes, sir. Yes, sir. ওকে, আমি একটু আইডিয়া দিয়ে রাখি। এটা 3টা বছর এখানে কনসিডার করা হয়েছে, 3টা বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এন্ড থার্ড ইয়ার। সো ফার্স্ট ইয়ার রিটার্ন অফ করা আছে 27,000 টাকা। দ্যাট মিনস এই রিটার্ন অফটা হচ্ছে ইরিকভারেবল ডেট এক্সপেন্স ডেবিট এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এম আই ক্লিয়ার? এটা ক্লিয়ার তো নাকি? Yes, sir. Yes, sir. কত টাকা? 8,000 টাকা, রাইট? Yes, sir. Debts owned by customer as of 31st December 40,000 টাকা, fine. Allowance for receivable 1,000 টাকা and other expense 20,000 টাকা। So allowance for receivable হচ্ছে 1,000 টাকা। তাহলে এটা কি হবে জানালেন? কি বলেন? Irrecoverable debt Equal expense recoverable debt expense debit record আর allowance for for receivable credit. রাইট, এটা হচ্ছে গ্রস প্রফিট। হ্যাঁ, দিস ইজ গ্রস প্রফিট। সো গ্রস প্রফিট প্রথমটা কত? 27,000। সেকেন্ড ইয়ারে গ্রস প্রফিট দেখবেন 45,000 এন্ড থার্ড ইয়ারে 60,000। পেয়েছেন সবাই? 60,000টা পিছনের পেজে 2, জি 3 স্যার। পেজে। Yes, sir. ওকে, সো নাও এক্সপেন্স এখান থেকে বাদ দিতে হবে। এক্সপেন্সের মধ্যে প্রথমটা আসবে ইরিকভারেবল ডেট এক্সপেন্স। প্রথম বছর কত লেখা আছে দেখেন? 8,000। সেকেন্ড ইয়ারে কত? 10,000. 10,000 এন্ড থার্ড ইয়ারে 7,000। 7,000. ওকে, সো দিস ইজ রাইট অফ। এটা হচ্ছে রাইট অফ। এখন আসেন অ্যালাউন্সের জন্য আমার ইরিকভারেবল ডেট এক্সপেন্স কত? যেটা 1,000। মনে রাখবেন ইনক্রিজ অর ডিক্রিজ। এখানে শুধুটুকু বাড়তি অংশটুকু আসবে, প্রথম বছর যা রাখছি তার পুরোটাই আসবে। ওকে, ওকে স্যার। সেকেন্ড ইয়ারে দেখেন, সেকেন্ড ইয়ারে বলছে যে আমার অ্যালাউন্স ফর রিসিভেবল এর ব্যালেন্সটা হবে 1,250 টাকা। তাহলে এই 1,250 এর মধ্যে আমি 1,000 পর্যন্ত কি অলরেডি রিটার্ন দাও, I mean, রাখা allotted দিছি। করা। তাহলে আমার অলরেডি রাখা, তাহলে আমার বাকি রাখতে হবে কত? 250. 250। ওকে, সো এটাও কিন্তু এক্সপেন্স, রাইট? ইটস এন এক্সপেন্স দেখে আমি ব্র্যাকেটে দেখাইছি। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, থার্ড ইয়ারে দেখেন আমার অ্যালাউন্স ফর রিসিভেবল কমে গেছে। তাহলে কমে গেলে কি হবে? ইনকাম হয়ে যাবে, যোগ হবে। এটা আমার হয়ে যাবে যোগ। ক্লিয়ার?
ইয়েস Yes, স্যার sir. এগুলো হচ্ছে কি প্রথম বছরের সাথে সবগুলো কম্পেয়ার করেই তারপরে ইনক্রিজ এন্ড ডিক্রিজটা দেখানো হচ্ছে, তাই নো, না স্যার? প্রথম বছরের সাথে সেকেন্ড ইয়ারের কম্পারিজন, সেকেন্ড ইয়ারের সাথে থার্ড ইয়ারের কম্পারিজন, থার্ড ইয়ারের সাথে ফোর্থ ইয়ার, ফোর্থ ইয়ারের সাথে ফিফথ ইয়ার। আচ্ছা আচ্ছা সেকেন্ড ইয়ার বুঝতে পারি নাই, আবার বুঝাইয়া দেন। কোনটা? হ্যাঁ বলেন, কোনটা বুঝেন নেই? স্যার সেকেন্ড ইয়ার। ওকে, নো প্রবলেম। স্যার আমি সেকেন্ড ইয়ার প্রথম এবং বছর থার্ড ইয়ারটা স্যার একসাথে বুঝাইলে ভালো হয়। প্রথম বছর আমি কত রেখেছি অ্যালাউন্স? 1000 টাকা স্যার। 1000 রাইট, 1000 টাকা। জার্নাল এন্ট্রি কি ছিল? অ্যালাউন্স ফর ইরেকভারেবল ডেট ছিল স্যার, ডেবিট অ্যালাউন্স ফর রিসিভেবল ক্রেডিট। রাইট, অ্যালাউন্স ছিল ক্রেডিট, রাইট? দিস ইজ হোয়াট 2001, ওকে? Yes, sir. And now 2002. So 2002 তে আমাকে বলছে যে অ্যালাউন্সের যে ব্যালেন্সটা হবে সেটা কত হবে? 1250 টাকা, রাইট? Yes, sir. ওকে, এই 1250 এর মধ্যে আমি এখানে কি করতেছি? আমি এখানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করতেছি। ইয়েস অর নো? জি স্যার। সো গ্রস প্রফিট থেকে আমার যত অপারেটিং এবং অন্যান্য এক্সপেন্স আছে সব বাদ দিব, আর যদি কোনো ইনকাম থাকে সেটা কি করব? যোগ করব। অ্যাড করব। যোগ করব। এখন ইরিকভারেবল ডেট এক্সপেন্স প্রথম বছর 1000 টাকা ছিল, সেকেন্ড ইয়ারে বলছে যে আমার অ্যালাউন্সটা 1250 টাকা হবে। তাহলে কি অ্যালাউন্স আমার বাড়লো না কম? বাড়লো। বাড়লো স্যার। কত টাকা বাড়লো? 250। 250। এখন আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আমি কত টাকা এক্সপেন্স হবে এই বছরের জন্য? 2002 এর জন্য এক্সপেন্স কত টাকা হবে? 250। 250 কেন 250? কারণ স্যার গত বছর তো 1000 ছিলই। রাইট, আমি গত বছর অলরেডি এক্সপেন্স 1000 টাকা দেখাই দিছি, রাইট? সো দ্যাট মিন্স সেকেন্ডারি ইরিকভারেবল ডেট এক্সপেন্স ডেবিট হবে 250 টাকা এন্ড অ্যালাউন্স ক্রেডিট হবে 250 টাকা। ক্লিয়ার? জি স্যার। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। থার্ড ইয়ারে বলছে আসলে তার অবস্থা উন্নতি হয়েছে। উন্নতি কেন হয়েছে? যে কাস্টমারের অবস্থা উন্নতি হয়েছে, মেবি তার ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে। তারা বলতেছে যে ঠিক আছে, এই বছর তুমি অ্যালাউন্স 800, মানে টোটাল আমার অ্যালাউন্সটা 800 টাকা নামায় আনলেই হবে। দ্যাট মিনস টোটাল আমার না পাওয়ার যে সম্ভাবনা সেটা আমার টোটাল 800 টাকা। তাহলে আমি গত বছর পর্যন্ত আমি কত টাকার সম্ভাবনা ছিল? 1250 টাকা ছিল। আচ্ছা, তাহলে যদি এই বছর যদি আমার টাকা পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায় তাহলে আমাকে ইনকাম হবে না? হ্যাঁ স্যার। তখন আমি অ্যালাউন্স কত টাকা কমাই হবে? দিলেই হবে। তাহলে আমি এটা কমাই দিব। তাহলে কমাই দিলে কি করতে হবে? উল্টা করে দিতে হবে। উল্টা করে দিলে কি হবে? অ্যালাউন্স ডেবিট অ্যালাউন্স ফর আর এন্ড ইরেকভারেবল ডেট হবে রাইট, ক্রেডিট 450 টাকা। স্যার এটা 450 হবে না 550 হবে স্যার? 450 হবে। আর 1250 থেকে 800 থেকে 1250 বাদ দিলে কত হয়? ও স্যার ঠিক আছে স্যার। এভরিওয়ান ক্লিয়ার? জি স্যার। স্যার সো এটা যা মাইনাস করার পর যা প্রফিট আসে তাই হচ্ছে হবে। ওকে, এখন দেখেন পেজ নাম্বার 230 একদম নিচের দিকে অ্যালাউন্স ফর রিসিভেবল একটা লেজার করা আছে, পেয়েছেন? জি স্যার। ইয়েস স্যার। ওকে, দেখেন প্রথমটা 31 ডিসেম্বর ক্রেডিট পাশে ই রিকভারেবল ডেট এক্সপেন্স। আমরা লেজার সবাই কিভাবে করতে আমরা হোপফুলি আমরা সবাই জানি। ই রিকভারেবল ডেট এক্সপেন্স ক্রেডিট পাশে 1000 টাকা হয়েছে, রাইট? ডেবিট পাশে যেহেতু কিছু নাই তাহলে এটাই ব্যালেন্স সিডি হবে। ইয়েস অর নো? জি স্যার। পরের বছরে এই 1000 টাকায় ওপেনিং ব্যালেন্স। এই বছরে আমি ই রিকভারেবল ডেট এক্সপেন্সে কত রাখবো? 250 টাকা, রাইট? জি স্যার। এটা তাহলে হবে কত? অ্যালাউন্সের ব্যালেন্স 1200 টাকা। তাহলে এটাই ওপেনিং ব্যালেন্স হবে পরের বছরে। 1250। দেন কি হবে? অ্যালাউন্স ফর রিসিভেবল হয়ে যাবে ডেবিট, রাইট? জি স্যার। তাহলে ডেবিট হওয়ার পর তাহলে ব্যালেন্স থাকবে কত? 800 টাকা। তাহলে এটা ফোর্থ ইয়ারে, দ্যাট মিন্স পরবর্তী বছরে ব্যালেন্স বৃদ্ধি কত? 800 টাকা। 800 টাকা। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। এভরিওয়ান
এভরিওয়ান ক্লিয়ার? এটা জি কত স্যার। নম্বর পেজে আছে স্যার, Yes, একটু sir. কাইন্ডলি বলবেন স্যার? পেজ নাম্বার 230 নিচের দিকে 230 জি স্যার, 230 পেয়েছি স্যার। ওকে সো এটা গেল অ্যালাউন্স ফর রিসিভেবল লেজার। নাও দ্য কোশ্চেন ইজ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্সটা কত টাকা প্রেজেন্ট করব, কত টাকা প্রেজেন্ট করব। সো ফার্স্ট ইয়ার দেখেন আমার ট্রেড রিসিভেবল ভ্যালু কত ছিল 40,000। জি স্যার। অ্যালাউন্স ফর রিসিভেবল ক্লোজিং ব্যালেন্স কত টাকা ছিল? 1000। মাইনাস করলে কত হবে? 39,000। রাইট। 39 দেন সেকেন্ড ইয়ার দেখেন 50,000 ছিল। জি স্যার। আমার অ্যালাউন্স ফর ক্লোজিং ব্যালেন্স কত? 1250। 1250 মাইনাস করার পরে 48,750 48,750. রাইট। এন্ড দ্য থার্ড ইয়ার 30,000 ছিল রিসিভেবল, আমার অ্যালাউন্স ফর রিসিভেবল ব্যালেন্স 800। সো আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আমার ব্যালেন্স হবে 29,200। 29,200. রাইট। জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, Yes, sir. sir. Yes, sir. ওকে আপনারা কি ক্লোজিং এন্ট্রি সম্পর্কে আইডিয়া আছে? ক্লোজিং এন্ট্রিজ জি Yes, স্যার। sir. স্যার মোটামুটি আছে স্যার। হোয়াট ইজ দিস ক্লোজিং এন্ট্রিজ? ক্লোজিং এন্ট্রিজ হচ্ছে স্যার আমাদের মানে আমরা যখন এন্ট্রিজটাকে আমরা সমাপ্ত করতে চাই তখন স্যার আমরা ওই এন্ট্রিজটা দিয়ে মানে ওই জার্নালটা দিয়ে আমরা এন্ট্রিটা মানে আপনার শেষ করে দিই। স্যার হিসাবকাল শেষে সব আয় ব্যয় হিসাবগুলোকে বন্ধ করে দিতে হয়। তো আয় ব্যয় হিসাবগুলোকে বন্ধ করার জন্য আমরা যে ইনকাম স্টেটমেন্টে যে ট্রান্সফারটা করি ওইটার রাইট জার্নাল দিয়ে। রাইট 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 ভেরি গুড ভেরি গুড। সো হি ইজ ভেরি ক্লিয়ার অন দিস। এটা হচ্ছে আমরা জানি যে আমরা যখন একটা এক্সপেন্স করি, সো আমরা এক্সপেন্সে লেটস সে আমরা কি করি ইরিকভারেবল, আমি এটা দিয়েই বলি ইরিকভার ডেট এক্সপেন্স আমরা ডেবিট করি, রাইট? and then maybe either accounts receivable অথবা অ্যালাউন্স হোয়াট এভার দা আমরা ক্রিয়েট করি। ক্লিয়ার? সো মনে রাখতে হবে যেই অ্যাকাউন্ট ব্যালেন্স গুলার ব্যালেন্স পরবর্তী বছরে ট্রান্সফার হয় সেগুলার নো ক্লোজিং। কেন নো ক্লোজিং? বিকজ it is continuously transferred from 1 year to 1 year, 1 year to 1 year, 1 year to 1 year. That means it's continuously transferred to the next accounting balances. Is it clear? জি স্যার। Yes, sir. That means স্যার আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। একটা ওপেনিং ব্যালেন্স থাকে এবং সেই ওপেনিং ব্যালেন্সের উপর কিছুটা এডিশন হয়, কিছুটা মাইনাস হয়, হওয়ার পরে যে ক্লোজিং ব্যালেন্সটা হয় সেটা আবার পরবর্তী বছরের ওপেনিং ব্যালেন্স হয়। ইয়েস অর নো? ইয়েস স্যার। সো ওই সমস্ত অ্যাকাউন্টস এর ক্ষেত্রে কোনো ধরনের কোনো ক্লোজিং এন্ট্রি হয় না। তাহলে ওই সমস্ত অ্যাকাউন্টস গুলো কি? অ্যাকাউন্টস গুলো হচ্ছে অ্যাসেট লায়াবিলিটি এন্ড ফাইনালি ইকুইটি। ওকে, অথবা সহজ করে বলতে পারি ব্যালেন্স শিটের আইটেম এগুলা, অথবা ফাইনান্সিয়াল পজিশনের এন্ট্রি গুলা। ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. ওকে নাইস। তাহলে ক্লোজিং এন্ট্রি কোনগুলো হবে? এক্সপেন্স আর রেভিনিউ। এক্সপেন্স আর রেভিনিউ গুলা। সো সিমিলারলি এখানে ইরিকভারেবল ডেট এক্সপেন্স ইজ এন এক্সপেন্স অর রেভিনিউ? এক্সপেন্স অর অ্যাসেট লায়াবিলিটি ইকুইটি কোনটা? এক্সপেন্স। Expense. দ্যাট মিন্স এই সমস্ত এন্ট্রি গুলা বা ব্যালেন্সেস গুলা যেগুলো থাকবে সেগুলাকে আমার ক্লোজিং করতে হবে। সো ক্লোজিং করলে কোথায় আমরা ক্লোজিং করব? কাকে কার জায়গায় নিব? সো এক্সপেন্স এবং ইনকামের ব্যালেন্স গুলা আমরা ইনকাম স্টেটমেন্টে আমরা ক্লোজ করব, রাইট? Yes, sir.
সো ইনকাম স্টেটমেন্ট কিভাবে ক্লোজ করব? যেহেতু এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, এটাকে ক্লোজ করতে গেলে ক্রেডিট করতে হবে। এক্সপেন্স অ্যাকাউন্ট হবে ক্রেডিট এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট হবে ডেবিট। Am I clear? জি স্যার। জি স্যার। কি এটা? স্যার জাস্ট চিকেন মোরগ পোলাও দেখেন তো। সো এটা ক্লিয়ার, রাইট? যদি সেটা রেভিনিউ হয় দেন P&L অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট আর পার্টিকুলার রেভিনিউ অ্যাকাউন্টটা ডেবিট হয়ে যাবে। ডেবিট হয়ে যাবে। So these are called the closing balances, right? Yes, স্যার sir. কোয়েশ্চেন ছিল স্যার, যে এখানে স্যার আপনি ক্রেডিটটাকে উপরে লেখার কোনো কি সিগনিফিকেন্ট রিজন আছে স্যার? Sorry? মানে ক্রেডিটটা স্যার মানে প্রথমে লেখার এক্সপেন্স অ্যাকাউন্টটাকে ক্রেডিটটাকে ইনিশিয়ালি প্রথমে লেখার কোনো Oh, কি মানে it balance doesn't matter. It doesn't matter because আপনি যদি অ্যাকাউন্টিং সিস্টেম যখন করবেন, অ্যাকাউন্টিং কোনো আইএফআরএস সরি ইআরপি তে আপনি ফলো করবেন, তখন তো আসলে এটা ম্যাটার করে না কোনটা কি হ্যাঁ। ওকে স্যার বুঝতে ওকে স্যার। সো আপনারা আশা করি পারবেন। পেজ নাম্বার 232, এখানে দেখবেন ইন্টারেক্টিভ কোশ্চেন নাম্বার 1 একটা আছে, ইরিকভারেবল ডেটস রিটেন অফ। এটা আপনারা বাসায় ট্রাই করবেন। ওকে ওকে ক্লিয়ার? স্যার। আরেকবার বলবেন। পেজ নাম্বার 232 ইন্টারেক্টিভ কোশ্চেন নাম্বার 1 আপনারা বাসায় ট্রাই করবেন। 3.2 লেজার অ্যাকাউন্টিং এন্ট্রিজ অলরেডি আমি বলেছি, আপনারা স্টাডি করবেন। এন্ড দেন ওয়ার্ক এক্সাম্পল অ্যাকাউন্টিং এন্ট্রিজ ফর দ্য অ্যালাউন্স ফর রিসিভেবল, এটা আপনারা বাসায় ট্রাই করবেন। হ্যাঁ, বাসায় স্টাডি করবেন, না পারলে আমরা আসবো, না পারলে আমরা বলবো। সো নাও কাম টু দি ইন্টারেক্টিভ কোশ্চেন নাম্বার 2, এটা আমরা এখন দেখবো। পেয়েছেন সবাই ইন্টারেক্টিভ কোশ্চেন নাম্বার 2? Yes, sir. নাইস। সো এখানে দেখেন খুব সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে, পেয়েছেন এভরিওয়ান? জি স্যার। Yes, sir. জি স্যার। এখানে বলছে যে shown below are the outstanding trade receivable and the probability of non-payment of those trade receivables at the end of each reporting period. Okay, so তারা বলছে যে 28/2/2006 এ ট্রেড রিসিভেবল অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা সেটা কত? 15,200। ক্লিয়ার? এন্ড দেন 28/2/2007 এ অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স কত? 17,100। এন্ড দেন 28/2/2008 এ অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স কত? 21,400। এন্ড দেন প্রবাবিলিটি অফ নন পেমেন্ট 2%, দেন 2% এন্ড দেন 1%। ক্লিয়ার এ পর্যন্ত? Yes, জি sir. স্যার। Yes, sir. Okay. For each of the 3 reporting periods, calculate the amount of allowance for receivable amount, that is কত টাকা allowance for receivable এটা জানতে চাইছে নাম্বার 1। নাম্বার 2 জানতে চাইছে যে calculate the charge or credit required to be to the statement of profit and loss account, that means profit and loss account এ চার্জ করবেন না ইনকাম করবেন, কত টাকা হবে। নাম্বার 3 হচ্ছে ট্রেড রিসিভেবল অ্যামাউন্ট কত টাকা আপনি প্রেজেন্ট করবেন। সো আমরা 3টা জিনিসই অলরেডি করেছি। সো প্রথমটা যদি বলি যে অ্যামাউন্ট অফ দ্য অ্যালাউন্স ফর রিসিভেবলের অ্যামাউন্ট কত হবে, এটা আমরা ক্যালকুলেট করব। সো এটা কত হবে? স্যার যে ব্যালেন্সটা আছে সেটার উপরে যত প্রবাবিলিটি অফ নন পেমেন্ট ওইটা ধরলে যে অ্যামাউন্টটা বের হবে ওইটাই হচ্ছে আমার প্রথম 1 নাম্বার কোয়েশ্চেনের আনসার হবে। হ্যাঁ স্যার, রাইট। ব্যালেন্সের উপর পার্সেন্টেজ করে দিলে হয়ে যাবে। তাহলে কত হবে? 17,100 ইন্টু 2%, কত আমাকে বলেন ক্যালকুলেট করে? স্যার প্রথমটা 304। 342 আছে স্যার সেকেন্ডটা। ওকে, হ্যাঁ স্যার ঠিক আছে। সো দেখেন ফার্স্ট ইয়ার থেকে হ্যাঁ। সেকেন্ড ইয়ার বাড়ছে এন্ড সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার থার্ড ইয়ার কমছে, রাইট?
সো নাও 2006-এ আমাকে বলেন যে এক্সপেন্স বা ইনকাম কত হবে? স্যার এক্সপেন্স 304। রাইট। and 2007 স্যার এক্সপেন্স 40। no 38 38 and 8-এ এক্সপেন্স কত হবে? এক্সপেন্স হবে না স্যার, প্রফিট হবে। ওকে, সো দ্যাট মিন্স প্রফিট হবে বা রেভিনিউ হবে কত টাকা? স্যার 120 টাকা। 128 128 টাকা। 128 স্যার। ক্লিয়ার? জি স্যার। ফাইন। সো নাম্বার 3 হবে কি আমার ব্যালেন্স শিটে কত হবে? সো 2006 7 2008 রাইট। সো ইয়ার অ্যাকাউন্টস রিসিভেবল কত আমরা ব্যালেন্স শিটে দেওয়া আছে? 15,200, 17,100, 21,400। অ্যালাউন্সটা কত মাইনাস করব? 304, 342, 214 214 যোগ মাইনাস যোগ হবে অ্যালাউন্স ইজ অলওয়েজ মাইনাস। এটা তো অ্যালাউন্স, যোগ কিসের? এটা ইনকাম স্টেটমেন্টে যোগ হবে 128 টাকা। অ্যালাউন্স ইজ দা এটা দিস ইজ এ অ্যাকাউন্টস রিসিভেবল এর ব্যালেন্স, মনে রাখবেন না? ওকে জি স্যার। ক্লিয়ার সবাই? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ। স্যার আমি তো প্রথম বছর স্যার 304 টাকা বাদ দিলাম, তারপরে আমার যে 38 টাকা এক্সট্রা হয়েছিল স্যার এক্সপেন্স, স্যার আমি আবার স্যার 300 টাকা যোগ করে আবার বাদ দিলাম কেন স্যার? মানে 304 টাকা একবার বাদ দিলাম, আবার 300 টাকা যোগ করে 342 টাকা, একই জিনিস দুইবার বাদ দিলাম স্যার। না, আমি 342 টাকা বাদ দেইনি, এটা তো অ্যালাউন্সের ব্যালেন্স। ও স্যার, ও আচ্ছা, আগে 304 টাকা আর হচ্ছে সেকেন্ড ইয়ার 38 টাকা মিলে 342 টাকা আমার হচ্ছে অ্যালাউন্স হবে, এটাই স্যার। রাইট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে গুড। সো আমরা এটা ক্লিয়ার। এখন হচ্ছে নেক্সট হচ্ছে যে ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাডজাস্ট করা এবং এটা অ্যালাউন্স কিভাবে হবে, ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাডজাস্টমেন্ট কিভাবে করব, দেন ফাইনাল ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, সো হোয়াট ইজ ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স? আমি ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স নিয়ে একটু আপনাদেরকে আইডিয়া দিই। ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স যখন আপনারা যখন কোনো অডিট করতে যাবেন, নেক্সট আপনারা যখন আর্টিকেলশিপ নেবেন দেন অডিট করবেন, সো আপনারা দেখবেন যে অডিট করার প্রথমে আপনার একটা প্রাইমারি একটা ট্রায়াল ব্যালেন্স এবং প্রাইমারি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আপনারা ক্লায়েন্টের কাছ থেকে নেবেন। ওকে, সো এই প্রাইমারি ট্রায়াল ব্যালেন্সের উপর বেসিস করে প্রাইমারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করা। এখন যখন আপনি অডিট করতে যাবেন, অডিট করার পরে দেখবেন যে অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, সেই অ্যাডজাস্টমেন্ট বা অ্যাকাউন্টিং এন্ট্রিজ গুলো আপনাকে দিতে হবে। সো এটাই হচ্ছে আমরা বলি অ্যাডজাস্টমেন্টস। হ্যাঁ, সো এখানে দেখেন একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, যদি ইফ ইউ ক্যান সি দ্য পেজ নাম্বার 234, ক্যাশ এট ব্যাংক দেওয়া আছে 4,391, ওপেনিং ক্যাপিটাল 20,000, লোন 2,000 টাকা ক্রেডিট পাশে, নন কারেন্ট অ্যাসেটস এটা ডেবিট পাশে, অফকোর্স ইটস এন অ্যাসেট, ট্রেড পেয়েবলস ক্রেডিট পাশে, ই রিকভার ডেট এক্সপেন্স দেখেন 50 টাকা ডেবিট পাশে, এক্সপেন্স ডেবিট পাশে 3,896 টাকা, কস্ট অফ সেলস এটাও একটা এক্সপেন্স ডেবিট পাশে, সেলস ক্রেডিট পাশে 96,475 টাকা, ট্রেড রিসিভেবল 8,622 টাকা, অ্যালাউন্স ফর রিসিভেবল ক্রেডিট পাশে 350 টাকা, ড্রয়িংস 38,833 টাকা, এন্ড সাসপেন্স অ্যাকাউন্ট 200 টাকা। সো হোয়াট ইজ সাসপেন্স অ্যাকাউন্ট? সাসপেন্স অ্যাকাউন্ট জেনারেলি হয়, মনে করেন আপনি এক পাশে একটা অ্যাকাউন্টিং এন্ট্রি দিচ্ছেন, আরেক পাশে অ্যাকাউন্টিং এন্ট্রি দেন নাই, ঠিক আছে? তো আপনার ডেবিট ক্রেডিট তো মিলতে হবে। যখন ডেবিট ক্রেডিট মিলে না, তখন আপনার একটা সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে ট্রায়াল ব্যালেন্সটা মিলিয়ে দেন। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার এই ম্যাথটা আমরা কত নাম্বার পেজ থেকে করলাম? কোন ম্যাথটা? এটা পেজ নাম্বার 233 এবং 234। ও আচ্ছা 233 এর লাস্টের দিকে শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা।
সো এখানে দেখেন পেজ নাম্বার 234 এ আমরা যদি দেখি যে ওয়ার্ড এক্সাম্পলটা, এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট বলা আছে। প্রথম অ্যাডজাস্টমেন্টটা কি, হারজিন্দার নিডস টু টেক অ্যাকাউন্ট অফ দ্য ফলোইং ম্যাটার্স। পেয়েছেন? মানে এই সমস্ত ম্যাটার্স গুলা আপনার তাকে কনসিডার করতে হবে। দ্যাট মিনস অ্যাকাউন্টিং এন্ট্রি তাকে দিতে হবে এগুলা, হয়তো সে অ্যাকাউন্টিং এন্ট্রি দিতে ভুলে গেছে। সো প্রথমটা কি বলছে, অ্যাজ এট দ্য এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড দেয়ার ইজ এ ডেট অফ 695 টু বি রিটেন অফ। এই অ্যাকাউন্টিং এন্ট্রিটা সে দেয় নাই, তাহলে অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি হবে? বলেন। ইররিকভারেবল ব্যাড ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। রাইট, অ্যাকাউন্ট রিসিভেবল তো ট্রেড রিসিভেবল ক্রেডিট 695, রাইট? ক্লিয়ার? নাম্বার 2 বলছে অফ দ্য রিমেনিং রিসিভেবল, মানে 695 টাকা রাইট অফ করার পর, হ্যাঁ মনে রাখবেন 250 টাকা, দ্যাট মিনস টোটাল 250 টাকা একটা অ্যালাউন্স রাখতে হবে। এখন এই 250 টাকা অ্যালাউন্স রাখার আগে আপনাকে অফকোর্স ইউ হ্যাভ টু সি যে অ্যালাউন্সের ব্যালেন্স কত টাকা আছে। অ্যালাউন্সের ব্যালেন্স কত আছে বলতে পারবেন? 350। 350। তারা বলছে 350 না, 250 রাখলেই হবে। তাহলে জানলেনটি কি হবে? তাহলে আমার 100 আরো কমাইতে হবে। অ্যালাউন্স 100 টাকা ডেবিট হবে আর ইরিকভারেবল ডেট এটা আপনার ক্রেডিট হবে 100 টাকা। রাইট, এইটা হবে ক্লিয়ার? ইয়েস স্যার। নাম্বার 3 দেখেন, ডিউরিং দ্য রিপোর্টিং পিরিয়ড 200 ওয়াজ ব্যাংকড, মানে ব্যাংক বলতে টাকা ঢুকছে ব্যাংকে, in respect of a debt which had been written off in the reporting period ended 31st December 2008. That means 2008 এ যেটা রাইট অফ করছিল সেটা এই 200 টাকা এই বছর ব্যাংকে ঢুকছে। হারজিন্দার ওয়াজ আনশিওর, মানে আনশিওর ছিল বলতে সে কনফার্ম ছিল না হাউ টু রেকর্ড দ্য ট্রানজেকশন, কিভাবে ট্রানজেকশন রেকর্ড করবে। দেয়ারফর সে যেহেতু সে কনফার্ম ছিল না যে টাকাটা কোথা থেকে আসছে, সে কি করছে, ক্যাশ রিসিপ্ট অ্যাকাউন্টকে সে ডেবিট করছে। দ্যাট মিনস ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করছে 200 টাকা দিয়া, আর কি করছে, সাসপেন্স অ্যাকাউন্টকে ক্রেডিট করছে 200 টাকা দিয়া। এটা হচ্ছে সে অ্যাকচুয়ালি করছে। ওকে, ইয়েস অর নো? ইয়েস স্যার। বাট অ্যাকচুয়ালি তার করা কি দরকার ছিল? করার দরকার ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর কি করা দরকার ছিল? ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট। রাইট, ইরিকভারেবল ডেট এক্সপেন্স ক্রেডিট করা দরকার ছিল 200 টাকা। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে তাকে এখন কারেকশন এন্ট্রি দিতে হবে, রাইট? অ্যাকচুয়ালি তার কি করতে হবে, তার হচ্ছে কারেকশন এন্ট্রি দিতে হবে। কারেকশন এন্ট্রিটা কি করতে হবে? এই সাসপেন্স অ্যাকাউন্ট যেটা ক্রেডিট করতে সাসপেন্স এক্সপেন্স ডেবিট আর ইররিকভারেবল ব্যাড রাইট, ডেট আর ক্রেডিট এটাকে ক্রিয়েট করতে হবে। ক্রেডিট করতে হবে। am I clear? ইয়েস স্যার। গুড। সো এটা এখন অ্যাডজাস্টমেন্টে আপনি বসাই দিলে, অ্যাডজাস্টমেন্ট বসাই দেওয়ার পরে ফাইনাল ট্রায়াল ব্যালেন্সটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আশা করি এটা আপনি পারবেন, রাইট? ইয়েস স্যার। জি স্যার। স্যার এখানে সাসপেন্স অ্যাকাউন্টটা কেন দিছে একবার বলবেন? কখন সাসপেন্স অ্যাকাউন্টটা? নাম্বার 3 তে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট করছে। রাইট, বিকজ সে ভুলবশত সাসপেন্স অ্যাকাউন্টকে ক্রেডিট করছিল। এই যে হ্যাঁ স্যার, দেখতে পেয়েছি। সে করছে কি, এটা কি সঠিক ছিল? না স্যার। না স্যার, ভুল ছিল। ভুল ছিল। কারণ ভুল যেহেতু করছে, এটাকে ভুলটা সংশোধন করে রিভার্স করতে হবে। এটা ক্রেডিট করছে, এটাকে ডেবিট করে দিব। ওকে, ইয়েস স্যার। রাইট? আর অ্যাকচুয়ালটা কি হওয়া উচিত ছিল, ক্রেডিটটা ইরিকভারেবল ডেট এক্সপেন্স। সো এটা আমি এখন ক্রেডিট করে দিব। ক্যাশ সঠিকভাবে সে রেকর্ড করছে, ক্যাশ কিন্তু সে সঠিকভাবে রেকর্ড করছে। ওকে এভরিওয়ান, ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস স্যার। Okay, good. So if you agree, I want to close for today because you know this Holy Ramadan is going on. So স্যার yes, নাম্বার 2টা কি স্যার একবার বলবেন? sorry, নাম্বার 2টা একবার বুঝিয়ে দিবেন স্যার? নাম্বার 2 এটা হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার অ্যালাউন্সের ব্যালেন্স বলছে 250 টাকা রাখলেই হবে। অ্যাডজাস্টমেন্টে দেখেন, অফ দ্য রিমেনিং রিসিভেবল এন্ড অ্যালাউন্স টোটালিং 250 ইজ রিকোয়ার্ড টু বি রিফ্লেক্ট, দ্যাট মিনস টোটাল অ্যালাউন্সের ব্যালেন্স হবে কত, 250 টাকা। কিন্তু আমার ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সে অ্যালাউন্স ফর রিসিভেবল ক্রেডিট পাশে ব্যালেন্স আছে কত টাকা? 350 টাকা। 350। যিনি কোশ্চেন করেছেন প্লিজ। হ্যাঁ স্যার 350। তাহলে 350 ছিল, আপনাকে রাখার দরকার কতটুকু, 250? হ্যাঁ স্যার। তাহলে অ্যালাউন্স কি কমলো না বাড়লো? স্যার কমছে। তাহলে অ্যালাউন্স কমলে অ্যালাউন্স ফর রিসিভেবল হয় ডেবিট, হ্যাঁ স্যার। আর ইরিকভার রেট হয় ক্রেডিট। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ওকে, স্যার। গুড। সো আই হোপ দি ক্লাস ওয়াজ ওকে। ক্লাস সবার জন্য কি ঠিক ছিল? ইয়েস অর নো? জি স্যার, আলহামদুলিল্লাহ। ইয়েস স্যার। ওকে, গুড। সো ইফ ইউ আমরা কি রেকর্ডেড ক্লাস পাবো? হ্যাঁ, অফকোর্স, এটা আপনি মামুনের সাথে যোগাযোগ করবেন। উইকেন্ডে পেয়ে যাবা, সপ্তাহ শেষ হইলেই সবগুলাই দিয়ে দিবে। সপ্তাহ শেষ হওয়ার পরে কি আমরা মানে রেকর্ডেড ক্লাসগুলো পাবো? হোপফুলি হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দেওয়া হবে, গ্রুপে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মামুনের সাথে একটু যোগাযোগ করে নিয়ে নিন। ওকে, থ্যাংক ইউ স্যার। এখন কি আমরা দিতে পারবো স্যার ক্লাস থেকে? সরি স্যার এখন কি ক্লাস শেষ আমাদের? রাইট, বিকজ আপনাদের ক্লাস হচ্ছে 5:15 পর্যন্ত, ইফ আই এম নট রং। ইয়েস স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ। স্যার এই বইয়ের বাইরে স্যার আমাদের কোনো বই কি ফলো করা উচিত হবে নাকি স্যার এটাই আমাদের জন্য enough? হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে। আমি সবসময় যেটা রিকমেন্ড করি, আইসিডব্লিউ একটা কোশ্চেন ব্যাংক আছে, সো এটা আপনারা প্র্যাকটিসের জন্য ওই বইটা আপনারা ফলো করবেন। হ্যাঁ স্যার ওই বইটা কোথায় পাওয়া যাবে স্যার? এটা নীলক্ষেতেও পাওয়া যায়, বলবেন আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংক। হ্যাঁ স্যার আইসিডব্লিউ। রাইট। স্যার এমনিতে যারা ঢাকার বাইরে তারা এগুলো কিভাবে পাবে স্যার? নিতে হবে আপনাকে, এটা আসতে হবে, বা পিডিএফ আছে, পিডিএফ দেওয়া পিডিএফ পাওয়া যেতে পারে, বা যে কোনো ফরম্যাটে নিতে হবে। পিডিএফটা একটু কষ্ট করে দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা, দেওয়া হবে, গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক স্যার ইউ। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য কি এই বইয়ের মানে সাথে আরো কোনো বই সাজেস্ট করবেন? আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা, আপনারা আগে এই বইটা একটু পড়ে কমপ্লিটলি কনসেপচুয়ালি ক্লিয়ার হন, দেন আরেক বই। হ্যাঁ স্যার বেসিক ক্লিয়ার করার জন্য কি করতে পারি স্যার, যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড? বেসিকের জন্য এই বইটাই বেস্ট, আপনাদের যে বইটা আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। Okay, so if you permit, I would like to close for today. স্যার নেক্সট ক্লাসে কি চ্যাপ্টার 9 শুরু করবেন? Yes, chapter 9. আচ্ছা ঠিক আছে স্যার, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন কি পাওয়া সম্ভব? Of course. এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং দুইটাই। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। Okay, thank you. Thank you, sir. Yes, please. থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। অনেক অনেক ভালো লাগলো আপনার কাছে স্যার। থ্যাংক ইউ। বুঝতে পারিনি আপনার কথা। স্যার আমার একটা জায়গায় একটু ডাউট থেকে গিয়েছে স্যার, যদি একটু ক্লিয়ার করে দিতেন। হ্যাঁ বলেন। স্যার ওই যে যে দুইটা মেথড অ্যালাউন্স আর রাইট অফ, ওই দুইটা মেথড স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর কোথায় কোথায় প্রভাব ফেলছে স্যার, আমি ওইটা একটু আনক্লিয়ার আছে। রাইট অফ যদি হয় তাহলে সরাসরি আপনার রিসিভেবলকে কমাই দিতে হবে। দ্যাট মিনস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে একটা হচ্ছে আপনার এক্সপেন্সটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে বুক হবে আন্ডার এডমিন এক্সপেন্স। দিস ইজ অ্যান এক্সপেন্স। ওকে, জি। আর অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাবে। দ্যাট মিনস অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাওয়া মানে কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্টস রিসিভেবল কারেন্ট হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবলটা কারেন্ট অ্যাসেটে প্রেজেন্টেশন হয়। সো ওখানে এটা ব্যালেন্স যেটা থাকবে কমানোর পরে লেজার অনুযায়ী, সেই লেজার অনুযায়ী ব্যালেন্সটা আপনার কারেন্ট অ্যাসেট হিসেবে রেকর্ড হবে। ওকে, জি স্যার। সো দিস ইজ রাইট অফ। আর অ্যালাউন্স মেথডে অফকোর্স অ্যালাউন্স মেথডে ইরিকভারেবল ডেট এক্সপেন্স ডেবিট হয়, যেটা আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে রিপোর্ট হবে।
আর অ্যালাউন্সটা রিসিভেবল থেকে মাইনাস করার পর যে ব্যালেন্সটা হবে সেটা কারেন্ট অ্যাসেটে রেকর্ড হবে, রিপোর্ট হবে। ওকে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তারপরে আপনি বইটা আবার ফলো করবেন। হ্যাঁ, ওকে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আদাব স্যার।